সকলকে স্বাগতম বাংলাদেশ ফেমিনিস্ট ওরাল হিস্ট্রি প্রজেক্টে, যা পরিচালিত হচ্ছে বাংলাদেশ ফেমিনিস্ট আর্কাইভস এর উদ্যোগে। আমি তানভীর অনয়, একজন একাডেমিক, অথর, আর্কাইভিস্ট এবং অ্যাক্টিভিস্ট। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার উপস্থাপক হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই প্রজেক্টের লক্ষ্য হলো বাংলাদেশের নারীবাদীদের কণ্ঠস্বর সংরক্ষণ করা, তাদের সংগ্রাম, অবদান এবং চিন্তাধারাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তুলে ধরা। আজকের এই এপিসোডে আমি গর্বের সাথে উপস্থাপন করছি তৃষিয়া নাস্তারানকে। তৃষিয়া একজন নারীবাদী সংগঠক, ব্লগার এবং ভবিষ্যৎ চিন্তাবিদ। তিনি মেই নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা, যা একটি গ্রাসরুট ফেমিনিস্ট প্ল্যাটফর্ম, এবং 2011 সাল থেকে বাংলাদেশি নারীদের এবং প্রান্তিক জনগোষ্ঠীকে সংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছে। তৃষিয়ার কাজ সহমর্মিতা, কল্পনা এবং প্রযুক্তির সাহায্যে অন্তর্ভুক্তিমূলক ফেমিনিস্ট ভবিষ্যৎ তৈরি করার উপর গুরুত্ব প্রয়োগ করে। আজ তৃষিয়া তার ব্যক্তিগত যাত্রা, ডিজিটাল নারীবাদী অ্যাক্টিভিজম এবং ভবিষ্যৎ ফেমিনিস্ট আন্দোলন নিয়ে তার দৃষ্টিভঙ্গি আমাদের সাথে শেয়ার করবেন। তৃষিয়া, আপনার ব্যক্তিগত যাত্রা থেকে শুরু করি। নারীবাদী সংগঠন এবং অ্যাক্টিভিজমে আপনার পথ চলার গল্পটি কিভাবে শুরু হলো? থ্যাংক ইউ অনয়। প্রথমে আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই আমাকে খুব চমৎকার একটা শব্দবদ্ধ উপহার দেওয়ার জন্য। তুমি বললে যে আমি ভবিষ্যৎ চিন্তাবিদ, আমি কিন্তু এই শব্দটা আগে কখনো ভাবিনি। তুমি লেখক বলেই হয়তো বা সুন্দর করে শব্দটা তৈরি করতে পেরেছো। তো আহ সবাইকে ধন্যবাদ জানান, যারা শুনবেন আমার কথা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তুমি জিজ্ঞেস করলে আমার যাত্রার কথা নারীবাদী হিসাবে। আমি সাধারণত সব জায়গায় যেটা বলি যে আমি আসলে একজন অ্যাক্সিডেন্টাল অ্যাক্টিভিস্ট। কারণ আমার পড়ালেখা বা আমার কাজের পথটা যদি কেউ দেখে অবাকই হবে যে আমার নারীবাদী অ্যাক্টিভিস্ট হওয়ার প্রয়োজনটা আদৌ কি ছিল। আম, তো আমার যাত্রাটা, আমি যদি আমার যতটুকু মনে পড়ে আম, শুরু করতে চাই, আমার মনে হয় যে আমার যাত্রা আসলে অনেক আগে শুরু হয়েছে। আমার খুব ছোটবেলা থেকে, জ্ঞান হওয়ার পর থেকে, যখন আমি আম, একটা গ্রামে দেশের বাইরে এক জায়গায় বড় হচ্ছিলাম, এবং সেখানে আমি মানুষের কাছ থেকে যেভাবে এমপ্যাথি দেখেছি, মানুষের কাছ থেকে যে ধরনের কমিউনিটি স্পিরিট দেখেছি, মানুষের সাপোর্ট যেভাবে দেখেছি, ওটা একটা খুব উল্লেখযোগ্য ঘটনা। হয়তো কোনো সময় অন্য কোনো পরিসরে বিস্তারিত ভাবে সেই ঘটনা আমি বলবো। তো যখন আমি পিছনের কথা ভাবতে চাই, আমার মনে হয় যে শুরুটা হয়তো বা ওখানে। কারণ ওখানেই আমি শিখেছি যে মানুষের মানুষের পাশে থাকাটা কতখানি জরুরি। এবং একটা জায়গায় গিয়ে আমরা সবাই কখনো না কখনো প্রান্তিক, এবং এই জিনিসটা বুঝতে পারা, সেই জায়গায় হাতে হাত ধরে দাঁড়াতে পারা কতখানি জরুরি। তো আমার মনে হয় যে যদিও আমি নিজেকে অ্যাক্সিডেন্টাল অ্যাক্টিভিস্ট বলি, কিন্তু ভেতরে কোথাও হয়তো বা সেই বীজটা ওখানেই বপন হয়েছে, যেটা আজকে আমাকে এখানে দাঁড় করিয়েছে। তো আমার পড়ালেখা বাংলাদেশে। আমি আহ 12 বছর হোলি ক্রসে পড়ালেখা করেছি, স্কুল কলেজে। এরপরে আমার মা বাবার পছন্দেই আমি বুয়েটে ভর্তি হই, তড়িৎ প্রকৌশলে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ। তো এটা আসলে খুব আহামরি কোনো ঘটনা আমার মনে হয় না, কারণ দক্ষিণ এশীয় পরিবারগুলোতে, মধ্যবিত্ত পরিবারের সকল ভালো ছেলে মেয়ে তাদের প্রথম চেষ্টা ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এগুলোতেই করে। তো আমিও করেছি আর কি। তো ইঞ্জিনিয়ারিং পড়ার পরে যখন আমি চাকরি খুঁজছিলাম, ওই সময় আসলে বাংলাদেশে কর্মক্ষেত্রে, বিশেষ করে প্রযুক্তি খাতে যে ধরনের জেন্ডার বৈষম্য হয়, ওটা সম্পর্কে আমার প্রথম ধারণা তৈরি হয়। এর আগে সত্যি বলতে আমার কোনো ধারণা ছিল না, শুনতে অবাক লাগলেও। কারণ হলো যে একে তো আমি একমাত্র সন্তান, আর আমি হোলি ক্রসে পড়েছি। আমার মা বাবাও কখনো আমাকে বুঝতে দেয়নি যে ছেলে মেয়ে হওয়াটা আলাদা কিছু। তো যে কারণে আমি আসলে বাস্তব জগৎ থেকে অনেক দূরে ছিলাম, বৈষম্যের জায়গা থেকে। এটার ভালো মন্দ দুটো দিকই আছে। মন্দ দিক হলো, যখন আমি কাজ খুঁজতে শুরু করলাম আমি ভীষণ ধাক্কা খেলাম। আমাকে যখন ইন্টারভিউর সময় জিজ্ঞেস করা হতো যে আহ, এই চাকরিতে তো অনেক ফিল্ড ট্রিপ থাকবে, আমাকে অনেক ট্রাভেল করতে হবে, বাসা থেকে করতে দেবে কিনা। কিংবা জিজ্ঞেস করতো যে আপনি তো এখনো বিয়ে করেন নাই, আপনি বিয়ে করার পরে যদি আপনার হাজবেন্ড বা আপনার শ্বশুর বাড়ি যদি রাজি না হয় তখন আপনি কি করবেন। তো আমার কাছে এই প্রশ্নগুলো এত অদ্ভুত আর এত আপত্তিকর, আমি এমন চমকে যেতাম যে এমন প্রশ্ন মানুষ কিভাবে করতে পারে। তো যাই হোক, অনেকখানি চেষ্টার পরে আম, অবশেষে আমি একটা চাকরিতে যখন ঢুকি, প্রথম যে চাকরিটা আমার ছিল
এটা একটা ইঞ্জিনিয়ার হিসেবে একটা পাওয়ার সেক্টরের চাকরি ছিল। একটা পাওয়ার প্ল্যান্টের কাজে আমি ইঞ্জিনিয়ার হিসেবে যুক্ত হয়েছিলাম। এবং ওখানে আমি খুব খুশি ছিলাম এই কারণে যে আমার যিনি বস, ওই প্রতিষ্ঠানের চেয়ারপারসন যিনি, উনি একজন নারী। উনি খুবই শক্তিশালী একজন নারী। মানে কিছু মানুষের থাকে না যে দারুণ একটা আম, শক্তিশালী উপস্থিতি থাকে এবং তাদের মধ্যে একটা লিডারশিপ পাওয়ার থাকে, ওরকম একজন নারী। তা আমি খুব খুশি যে উনার ছত্রছায়ায় আমি অনেক কাজ শিখতে পারবো এবং আমি সুরক্ষিত থাকবো, এখানে কেউ আমার সাথে বৈষম্য করবে না। কিন্তু অবাক করা ঘটনা হচ্ছে যে উনার মধ্যে আমি যে ধরনের আচরণ দেখেছি, বিশেষ করে নারীর প্রতি যে ধরনের বৈষম্যমূলক এবং যে ধরনের নিষ্ঠুর আচরণ আমি দেখেছি, সেটাও আমার জীবনের প্রথম। আমি যদি কিছু উদাহরণ দেই, দেখা যেত যে উনি আহ আমাকে কাজের জন্য ডেকে নিয়ে হয়তো উনি স্মোক করছেন। তো এটা কিন্তু খুব আলাদা করে কিছু দেখার মতো কিছু না। অন্য একজন মানুষ স্মোক করতেই পারে। উনি আমার দিকে তাকিয়ে বলতেন যে তুমি কি অবাক হচ্ছ, আমি কিন্তু মায়া মানুষ না, আমি কিন্তু বেটা মানুষ। আহ একবার যেটা হয়েছে যে আমার তখন পিরিয়ড চলছে, আমি অফিসে গিয়ে দেখি যে মেয়েদের জন্য নির্ধারিত যে ওয়াশরুম ওটা তালা দেওয়া। এখন আমাকে তো ওয়াশরুম ব্যবহার করতে হবে, আমি গিয়ে আমার বসকে বলেছি যে ওয়াশরুমটা খুলে দেওয়ার ব্যবস্থা করতে। কোনো একটা কারণে ওনার সেদিন খুব মেজাজ খারাপ ছিল, কিংবা উনি আমার উপরেই রেগেছিলেন। উনি পুরো অফিসের সামনে চিৎকার করে আমাকে শুনে শুনে বলতে লাগলেন যে অফিসের মায়া মানুষই রাখবো না, এদের অনেক নকটা, এখন থেকে বেটা মানুষ রাখবো। তো এইটা আসলে ছিল সেই কি মুভমেন্ট, যে প্রচন্ড অপমান, সেখান থেকে তৈরি হওয়া প্রচন্ড রাগ, সেটা প্রতিক্রিয়া হিসেবে আমি যখন আমার ডেস্কে ফিরে আসি সেদিন, আমি এসে ফেসবুকে একটা গ্রুপ খুলি মেয়ে নামে। মানে আমি সবসময় বলি যে এটা আসলে আমার একটা রেজফুল রেসপন্স, আমার একটা রাগের প্রতিক্রিয়া, যে আমাকে কিছু একটা করতে হবে, কারণ ওই মুহূর্তে আমি কোথায় যাব, কার সাথে কথা বলবো, আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। আমার কথা বলা দরকার ছিল, আমার রাগটা ঝাড়া দরকার ছিল, চিৎকার করা দরকার ছিল। তো ওই জায়গা থেকেই আমি গ্রুপটা শুরু করি। এবং যখন আমি গ্রুপটা শুরু করি, এটা কিন্তু 2011 সালের কথা। মানে তখনও ফেসবুক এখনকার চেহারায় আসে নাই। তখন ফেসবুকের মেকানিজম অন্যরকম ছিল, ফেসবুক গ্রুপের চেহারা অন্যরকম ছিল। তো আমি তখন কিন্তু ভাবি নাই যে একটা ফেসবুক গ্রুপের পোটেনশিয়াল কি হতে পারে, এখান থেকে আমি কত দূর যেতে পারি। এগুলা কিছুই আমি ভাবি নাই, শুধুমাত্র ভেবেছি যে আমাকে কথা বলতে হবে, আমার রাগটার একটা জায়গা আমাকে দিতে হবে। তো আমি সেখানে কি করেছি যে আমার ফ্রেন্ড লিস্টে যত নারী ছিল, আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি কিংবা বিভিন্ন জায়গায় যে আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে গেছি, সেখানে যেসব বন্ধু পেয়েছি, তাদের সবাইকে আমি সেখানে যুক্ত করি এবং এভাবে মেয়ে শুরু হয়। তবে এখানে আমার মনে হয় যে মাঝখানে আরেকটা পয়েন্ট অ্যাড করা যেতে পারে, যে অনলাইন অ্যাক্টিভিজমে কিন্তু আমার যাত্রা শুরু হয় 2009 সালে বাংলা ব্লগের মাধ্যমে। আমি বাংলাদেশের তৎকালীন খুবই জনপ্রিয় এবং খুবই মানসম্মত একটা কমিউনিটি ব্লগের সদস্য ছিলাম, এবং পরবর্তীতে আমি সেখানে লেখালেখি সম্পাদনার কাজ শুরু করি। আমার মনে হয় যে এই ব্লগের একটা বড় ভূমিকা আছে আমার অ্যাক্টিভিজমে, ভালো মন্দ দুই দিক থেকে। ভালো এই দিক থেকে যে অনলাইন জগতে বিচরণের যে সংস্কৃতিটা, এটা আমি ওখান থেকেই আমি ধরতে শুরু করি, যে কিভাবে আসলে কমিউনিকেট করতে হয়। এবং ওখানে খুবই চমৎকার মেধাবী কিছু মানুষের খোঁজ আমি পাই, যারা কিনা আমাকে উৎসাহিত করে চিন্তা করতে, লেখালেখি করতে বা উদ্ধত চিন্তা করতে। আমার ওখানে এত চমৎকার অভিজ্ঞতা যে আমাকে কেউ কখনো দাবিয়ে দেয় নাই, এটা বলে যে তুমি ছোট, তুমি কথা বললো না। কিন্তু কিছু কিছু পুরুষ বন্ধু আমি ওখানে পেয়েছি যারা আমাকে দাবিয়ে দিত এটা বলে যে এইখানে মেয়েদের কথা বলা ঠিক, এই পোস্টে মেয়েদের কমেন্ট করা ঠিক না। কিংবা দেখা যেত যে আমার সহ ব্লগাররা খুবই মিসোজিনিস্ট, সেক্সিস্ট কথাবার্তা বলছে, ঠাট্টা ছলেই বলছে। যদি সেটা নিয়ে কেউ আপত্তি জানাচ্ছে, ওনারা আরো বেশি দুর্ব্যবহার করছেন। কিংবা বিরুদ্ধ মতের কোনো নারীকে দমন করার জন্য ওনারা খুবই আপত্তিকর যৌন ইঙ্গিত বহু কথাবার্তা ব্যবহার করছেন। তো যখন আমি এই আচরণটার একটা প্যাটার্ন দেখলাম, যেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা আসলে বাংলাদেশের অনলাইন জগতে মূলত যারা বাংলায় লেখালেখি করে তাদের আচরণের প্যাটার্ন, পুরুষদের আচরণের প্যাটার্ন,
তখন আসলে আমার মনে হয়েছে যে ওই যে অফিসে আমার সাথে যে ঘটনাটা ঘটলো, আমার মনে হয়েছে যে এইটা, এই ব্লগ আসলে আমার কথা বলার জায়গা না। আমার সাথে যে বৈষম্য হয়েছে, আমার সাথে যে হয়রানি হয়েছে, এটা নিয়ে যদি আমি আমার ব্লগের বন্ধুদের কাছে যাই, এরা উল্টা আমাকে বুলি করবে, আমাকে নিয়ে হাসাহাসি করবে যে কেন এই সমস্যা নিয়ে আসার কি আছে। কারণ ওই মানে আনসেফ ফিল করা যে এটা আমার জায়গা না, ওই জিনিসটা কিন্তু আমি ব্লগে বোধ করেছি। তো এটা একটা কারণ যে আমি আলাদা করে গ্রুপ খুলেছি, যেখানে শুধু নারীদেরকে নিয়ে আমি কথা বলতে পারবো। তো ওভাবেই শুরু হওয়ার পরে 2011-তে শুরু হলো, 2011, 12, এই 2 বছর আমি একদম এক হাতে চালিয়েছি গ্রুপ। তুমি মডারেশন বলো বা আলোচনা করা, কোঅর্ডিনেট করা, অর্গানাইজ করা, সবকিছু আমি একা করেছি। কারণ আমার তো আসলে মাথায় কোনো আহ, দিক নির্দেশনা ছিল না যে আমি কোন দিকে যাব। সবকিছু খুব অর্গানিক্যালি হচ্ছে। এরপর 2013-তে যখন প্রথমে হলো রানা প্লাজা ধস, এরপরে হচ্ছে শাহবাগ গণজাগরণ হলো। এবং রানা প্লাজা ধসে যেটা হলো যে মেয়ে গ্রুপ থেকেই, তখন গ্রুপ ছিল, নেটওয়ার্ক ছিল না, মেয়ে গ্রুপ থেকেই বেশ কিছু মেয়ে স্বেচ্ছাসেবী হিসেবে মাঠে চলে গেল সাভারে। ওখানে যারা কিনা সার্ভাইভার, তাদের পরিবারের মানুষজনকে খুঁজছিল, তাদেরকে সহযোগিতা করার জন্য, ত্রাণ বিতরণের জন্য। এবং আমরা ওই সময় পঙ্গু হাসপাতালে এবং আরো কিছু বড় বড় বেসরকারি হাসপাতালে, যেখানে কিনা সার্ভাইভাররা ভর্তি ছিল, সেখানে গিয়ে আমরা ডেটাবেস তৈরি করি, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কোঅর্ডিনেট করি। এবং এটা মনে রাখা ভালো যে এই পুরো ব্যাপারটা কিন্তু অর্গানিক্যালি হচ্ছে, কোনো নির্দেশনা নিয়ে হচ্ছে না। তো এরপরে যখন শাহবাগ গণজাগরণ হলো, এক তো হচ্ছে আমাদের গ্রুপের একটা বড় অংশ গিয়েছিল শাহবাগে। আরেকটা ব্যাপার হচ্ছে ওই সময় কিন্তু ব্যাকল্যাশ আসছিল হচ্ছে গিয়ে ফান্ডামেন্টালিস্ট দলটা থেকে, যে নারী বিদ্বেষী কথা বলা বা ধর্মীয় বোধকে আক্রমণ করে কথা বলা, যখন ব্লগার কিলিং শুরু হলো ওই সময়। তো ওই জায়গা থেকে আমাদের একটা ফিল্টারিং সিস্টেম তৈরি হয়। কারণ হচ্ছে যে যদিও আমাদের কোনো ধরনের রাজনৈতিক সংযোগ নাই কোনো রাজনৈতিক দলের সাথে, কিন্তু তারপরও আমরা কিন্তু খুবই রাজনৈতিকভাবে সচেতন একটা গ্রুপ। রাজনৈতিকভাবে জানাশোনা থাকা এবং অ্যাক্টিভিজমে রাজনীতিকে যুক্ত করতে পারাটা আমাদের কাছে খুব জরুরি। তো সেই রাজনীতির আদর্শটা কি হবে? আমরা সবসময় ধর্মনিরপেক্ষতার পক্ষে, আমরা সবসময় ইনক্লুসিভিটির পক্ষে, সবার মানবাধিকারের পক্ষে। তো যে কারণে যারা সাম্প্রদায়িক আচরণ করে বা যারা ব্লগার কিলিং এর পক্ষে, যারা নারী বিদ্বেষী, তাদেরকে ধারণ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না, এবং সেখান থেকে আমরা প্রচুর ব্যাকল্যাশ পাচ্ছিলাম। তো ব্যাকল্যাশের না একটা ভালো দিক আছে আমার মনে হয়, যে তখন যেটা আমি বুঝতাম না, এখন পড়ালেখার মাধ্যমে বা কাজের মাধ্যমে যেটা বুঝি, যে কনফ্লিক্ট না এক ধরনের এনার্জি। কনফ্লিক্টের ভিতর দিয়ে পরিবর্তনটা আসে, এবং ওই সময় বিভিন্ন রকমের কনফ্লিক্টের ভিতর দিয়ে আমরা ইভলভ করেছি, প্ল্যাটফর্ম হিসেবে আমরা ইভলভ করেছি। তো ওই সময় এক তো হচ্ছে গিয়ে এই বাইরের যে চরমপন্থী গ্রুপগুলো, সেখান থেকে ব্যাকল্যাশ আসছিল। ওদিকে আহ ব্লগার কিলিং শুরু হয়ে গিয়েছিল। যেহেতু আমার ব্লগিং এ একটা পটভূমি ছিল, আমরা অনেকেই খুব সাবধান হয়ে গিয়েছিলাম, যেটাকে আমরা বলি সেলফ সেন্সরশিপ, যে আমরা অনলাইনে কতটুকু বলবো কতটুকু বলবো না। তো সেই সেলফ সেন্সরশিপ মেয়ে নেটওয়ার্কেও এসে পড়েছিল। তখনও যদি আমরা নেটওয়ার্ক বলতাম না, তখন একটা গ্রুপই ছিল, মেয়ে গ্রুপই বলতাম। সেই সেলফ সেন্সরশিপ মেয়ে গ্রুপে চলে আসে। এবং সেন্সরশিপের আরেকটা কারণ হলো আরো দুইটা সেক্টর থেকে আমরা ব্যাকল্যাশ পেতাম। একটা হলো ওই যে ব্লগের পুরুষেরা, তাদের কাছে মনে হতো যে আমাদের এই কাজটা খুবই ইরেলেভেন্ট, তারা হাসাহাসি করতো। তারা বলতো যে ভাবি আড্ডা, এখানে বসে এরা শাড়ি চুড়ি নিয়ে গল্প করে, যেন শাড়ি চুড়ি নিয়ে গল্প করাটা খুব খারাপ কিছু। আর আরেকটা দল হচ্ছে, খুবই অবাক হবে হয়তো শুনে, সেটা হচ্ছে যে বাংলাদেশের নারী আন্দোলনে অনেক বছর ধরে তারা যুক্ত, আমাদের অনেক শ্রদ্ধেয় বড় আপা বা বিখ্যাত বিভিন্ন এনজিও, ছোট বড় বিভিন্ন প্রতিষ্ঠান, ওনাদের মধ্যে এক ধরনের খারিজমূলক আচরণ, এক ধরনের ডিসমিসিভ আচরণ আমরা দেখতে পাই। ওনাদের একটা অংশ যুক্ত হয়েছিলেন আমাদের গ্রুপে, এবং সেখানে কিছু কনফ্লিক্ট দেখা দেয়। তারা আমাদের গালমন্দ করেন, লিপস্টিক ফেমিনিস্ট বলে, বা বলে যে আমরা হচ্ছি শহরের মধ্যবিত্ত সুবিধাপ্রাপ্ত নারী, যাদের আসলে কোনো কাজ কাম নাই।
আমরা কিবোর্ড চালিয়ে দুনিয়া বদলাতে চাচ্ছি, অনলাইনে বসে সাজগোজের গল্প করছি, এ ধরনের কথা বলে তারা আমাদেরকে হিসাব থেকে বাদ দেওয়ার চেষ্টা করে। তো ওই সময়টা না মানে খুব গুরুত্বপূর্ণ আমার এ কারণে মনে হয় যে এত এত ব্যাকল্যাশ এবং এত এত প্রশ্নের কারণে আমি ওই সময় সিদ্ধান্ত নেই যে আমি একা কাজ করব। তো যে কারণে আমি কখনো আহ পার্টনারশিপের কথা বা ফান্ডিং খোঁজার কথা আমি কখনো ভাবি নাই। কারণ যখনই কিনা আমি জীবনে প্রথম স্পন্সরশিপ যখন খুঁজতে গিয়েছি আমাদের একটা ইভেন্টের জন্য, সেখানে আমি দেখি যে মানুষজন যেভাবে মূল্যায়ন করে কাজের, সেটা কোনোভাবে আমার কাজের সঙ্গে যাচ্ছে না। মানুষ সবসময় এমন কিছু দেখতে চায় যেটার সাথে সে পরিচিত, কিন্তু মেয়ের কনসেপ্টটাই কিন্তু তখন এত নতুন যে অনলাইনে বসে হাজার হাজার মেয়ে কথা বলছে এবং সেখান থেকে তারা কিছু করতে চাচ্ছে। এই কনসেপ্টটা কেউ বুঝতে পারতো না এবং আমিও বুঝাতে পারতাম না, কারণ আমি তো জানতামই না আমি কি করছি। তো আমার মনে হয় যে এই কারণে 2013 সালটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, যখন কিনা আমরা অনেক ধরনের পরিবর্তনের ভিতর দিয়ে গিয়েছি। এবং 2013 সালে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। আমাদের একটা উদ্যোক্তা প্ল্যাটফর্ম শুরু হয়। আমরা দেখি যে আমাদের কমিউনিটির বেশ কিছু নারী সদস্য যারা হয় কর্মক্ষেত্র থেকে ঝরে গেছেন, কিংবা কর্মক্ষেত্রে টিকে থাকতে তাদের কষ্ট হচ্ছে, কিংবা ওনারা নিজেদের মতো করে কিছু করতে চান। তো নারীর এই এজেন্সি প্র্যাকটিস করার পথ তৈরি করার জন্য এবং অর্থনৈতিক পথ তৈরি করার জন্য আমরা একটা উদ্যোক্তা শাখা শুরু করি রামতা নামে, যেটা পরবর্তীতে গিয়ে আমাদের বিজনেস মডেল হয়ে দাঁড়ায়। মানে মেয়ে যে অনেক বছর ধরে টিকে আছে কারো কাছে সহযোগিতা না চেয়ে, কোনো ডোনার ছাড়া, তার একটা বড় অবদান আসলে রাংতার আছে, কারণ রাংতার উপার্জন অনেকখানি আমাদেরকে সহযোগিতা করেছে। তো এটা গেল 2013 সালের কথা। 2013 সালের ওই সময়ের পরে যেটা হয় যে আগে হয়তো বা বিভিন্ন ধরনের মানুষ সব দিক থেকে আসতো, কিন্তু এই ঘটনাবলীর মধ্য দিয়ে আমাদের কিছু ফিল্টারিং সিস্টেম তৈরি হয়, মডারেশন সিস্টেম তৈরি হয়। এবং এরপরে আমরা নির্দিষ্ট ঘরানার মানুষকে আমন্ত্রণ জানাতে থাকি যারা খুবই সচেতন ভাবে পরিবর্তনের জন্য কাজ করতে আগ্রহী, এবং যারা খোলা মনে এখানে এসে গল্প করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং তাদের আসলে সাহায্য প্রয়োজন। তো ওই সময়টাতে এরপরে 2014 সালে খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে মেয়ে নেটওয়ার্ক, মেয়ে গ্রুপ নেটওয়ার্কে পরিণত হয়। এবং পটভূমিটা এরকম ছিল যে ওই সময় ফেসবুকের গ্রুপের ফিচার বদলায়। ফেসবুক তো খুব দ্রুত অ্যালগোরিদম বদলাচ্ছিল ওই সময়। তো ওই সময় গ্রুপের ফিচার বদলে যায়, এবং গ্রুপ খুবই ডাইনামিক হয়ে যায়, গ্রুপ খোলা এবং গ্রুপে ইন্টারঅ্যাক্ট করা এত সহজ হয়ে যায় যে সবাই না তখন গ্রুপ খুলতো। 2014 সালের ওই সময় প্রত্যেকের অনেক অনেকগুলো করে গ্রুপ ছিল। তো ওই সময় মেয়েদের অনেকগুলো গ্রুপ হচ্ছিল ফেসবুকে, সবাই বলতো গার্লস গ্রুপ, অনেক অনেক গার্লস গ্রুপ, এবং গার্লস গ্রুপ গুলোতে আসলেই সবাই সাজগোজ লিপস্টিক সোয়াচ করা এগুলো নিয়ে গল্প করতো। এবং আমার খুব মজা লাগে, আমি সব গ্রুপ জয়েন করতাম, আমি দেখতাম সাজগোজের আলাপগুলো দেখতাম। সমস্যা হচ্ছে আমি যেটা আবিষ্কার করলাম যে এই আরবান মিডল ক্লাস এডুকেটেড নারীদের একটা অংশ, আহ তারা নিজেরা ভীষণ নারী বিদ্বেষ। এই যে বলে না যে মেয়েরা মেয়েদের শত্রু, কিংবা দেখা যাচ্ছে যে তারা খুবই রেসিস্ট সেক্সিস্ট কথাবার্তা বলছে, আহ কিংবা খুবই সংকীর্ণ চিন্তা করছে। আমার হিসাবে যেটা সংকীর্ণ, তারা মনে করছে যে বিয়ে স্বামী সন্তানের বাইরে কোনো জগৎ নাই। তো যখন এগুলো নিয়ে আমি কথা বলতে যেতাম আমি খুব গালমন্দ খেতাম। যেমন আমি আমার বন্ধুরা মেয়ের ভলেন্টিয়ার যখন আমরা কথা বলতাম আমরা গালমন্দ খেতাম, আমাদেরকে ওরা বলতো যে এরা দেখতে ভালো না, তো এদের বিয়ে হয় না, এই জন্য এরা এই ধরনের কথা বলে। তো এগুলোতে হচ্ছে অনেকে খুব ক্ষেপে যেত, কিন্তু আমার তখন মনে হয় যে এই নারীদেরকেও আলোচনার টেবিলে আনাটা খুব জরুরি। কারণ আমার প্রথম অভিজ্ঞতা যেটা ছিল যে প্রথম অফিসে যে ঘটনা প্রেক্ষিতে মেয়ে শুরু, ওই সময় কিন্তু আমি কোনো নারীর সহযোগিতা পাই নাই। আমার অফিসে যারা ছিল তারা কেউ কিন্তু আমার পাশে এসে দাঁড়ায় কেউ এসে বলে না যে আপনার সাথে আসলেই অন্যায় হয়েছে, আমরা বুঝতে পারছি, আমার রাগের ভ্যালিডেশনও কেউ দেয় না। কারণ কি? কারণ ওই অ্যাওয়ারনেসও তাদের মধ্যে নাই। তো আজকে যারা আমাকে এ ধরনের খারাপ কথা ফেসবুকে বসে বলছে তারাই কিন্তু সেই নারী যারা বুঝতে পারছে না যে আজকে আমার সঙ্গে যে অন্যায়টা হচ্ছে কালকে এটার ভিকটিম তারা নিজেরা হবে। তো আমার মনে হয়েছে যে এখানে খুবই অদ্ভুত ধরনের হাস্যকর ব্যাকল্যাশ আসলো, এদেরকে আলোচনা টেবিলে দরকার, মানে আমার অভ্যস্ততার বাইরে যেসব নারী তাদেরকে আলোচনায় আনাটা খুব জরুরি। তো তখন আমি প্রস্তাব দিই মেয়ে গ্রুপে, মূল গ্রুপটাতে, যে আমি গ্রুপটা এক্সপ্যান্ড করতে চাই।
আমরা যেভাবে খুবই কিউরেটেড একটা কমিউনিটি হিসেবে আছি, এটাকে আমি একটু বদলাতে চাই, আমি নতুন ধরনের মানুষ এখানে আনতে চাই। তখন পুরো কমিউনিটি খেপে যায়, পুরো কমিউনিটি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। তাদের মনে হয় যে আমি কমিউনিটির ইন্টিগ্রিটি নষ্ট করছি ভুল ধরনের মানুষ এখানে এনে। তো সেটা খুবই মজার একটা সময় ছিল, দিন রাত এক করে আমরা ঝগড়া করছি, তর্ক করছি। তো তখন আমি যেটা করি, আমি তখন সিদ্ধান্ত নিই যে ঠিক আছে, মানুষজন যেহেতু এতটাই তাদের আবেগ জড়িয়ে নিয়েছে এই গ্রুপের সাথে, আমি এখানে আর হাত না দিই। আমি একদম ফ্রেশ নতুন একটা গ্রুপ শুরু করি, যেটা এখন চলমান আছে। ওটার নাম হচ্ছে সিস্টারহুড। সিস্টারহুডের যাত্রাটা আসলে এভাবেই শুরু হয়, এবং সেখানে সবাইকে অনুরোধ করা হয় যে আপনি যাকে খুশি, যাকে যেখানে পান, সব নারীকে এখানে নিয়ে আসেন এবং তারা যা খুশি তাই এখানে এসে বলবে। তো মানে 2011 সালে আমি যে জায়গা থেকে শুরু করেছিলাম পরিচিত মেয়েদের নিয়ে, 2014-তে একদম বলা চলে অচেনা মেয়েদেরকে নিয়ে আমি সিস্টারহুড শুরু করি। তো এরপরে হচ্ছে গিয়ে মেয়ে আস্তে আস্তে নেটওয়ার্কে পরিণত হয়, কারণ ততদিনে আমাদের বেশ কিছু প্রজেক্ট তৈরি হয়ে গেছে। যারা আমরা রানা প্লাজায় গেছিলাম তাদেরকে নিয়ে একটা স্বেচ্ছাসেবী দল, ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্সের জন্য, এটা সন্ধি নামে এখনো চলছে। আহ সিস্টারহুড হয়ে গেল, তারপর রাংতা হয়ে গেল। কাজ কিন্তু অনেক বেড়ে গেছে এবং আমার একার পক্ষে এগুলো চালানো সম্ভব হচ্ছিল না। তখন আমি আস্তে আস্তে ভলেন্টিয়ার তৈরি করা, আহ আমাদের নীতিমালা কি হবে, আমাদের আদর্শ কি হবে, এই জিনিসগুলো ঠিক করার দিকে আমি মন দিই। কিন্তু তখনও আমার একটা স্ট্রাগল ছিল যে আমাকে জিজ্ঞেস করলে আমি না বলতে পারতাম না যে আমি আসলে কি করি বা কেন করি। এবং তখন কিন্তু আমি ফুল টাইম চাকরি করছি ওই আগের অফিসে না, ততদিনে আমি 2011-তেই একটা টেলিকম কোম্পানিতে জয়েন করেছি, যেখানে আমি 9টা-5টা চাকরি করি ইঞ্জিনিয়ার হিসাবে। 9টা-5টা চাকরির পরে আমি আমার অর্গানাইজেশনে সময় দিই। তো ওই সময় হচ্ছে যেটা হলো, উম 2015 সালে, 2015 সালে টিএসসি তে পয়লা বৈশাখে যৌন সহিংসতার ঘটনা ঘটে। তো ওই সময় হচ্ছে মৌলবাদী দলগুলো তারা ফেসবুকে খুব প্রোপাগ্যান্ডা চালায় যে টিএসসি হচ্ছে নারীর জন্য খুবই অনিরাপদ, নারীরা যেখানে যেন টিএসসি বর্জন করে। তো এটা কিন্তু একটা ফাঁদ, আমরা জানি। তারা চায় যে মেয়েরা অদৃশ্য হয়ে যাক, মেয়েরা ঘরে বসে থাকুক। তো ওই সময় আমার স্ট্র্যাটেজি সবসময় এটা, যে যেটা পেট্রিয়ার্কি যেটা করতে বারণ করবে সেটা আমি করব, বেশি করে করব। তো তখন আমরা দল বেঁধে সেজেগুজে 24 তারিখে, মানে ঘটনার 10 দিন পরে, আমরা টিএসসি তে গিয়ে বর্ষবরণ করি। এটা একটা প্রতীকী বর্ষবরণ ছিল, যে আমরা দাঁড়িয়ে গোল হয়ে গান গাচ্ছি, সেলিব্রেট করছি। তো ওইটা একটা টার্নিং পয়েন্ট ছিল, কারণ হলো এর আগে মেয়ের কথা অনেকেই জানতো না, কারণ আমরা গোপন করতাম, মূলত ব্যাকল্যাশ এড়ানোর জন্য, নিরাপত্তার খাতিরে আমরা গোপন করতাম। তো ওটা হবার পরে যেটা হলো, যেহেতু পাবলিক প্লেসে এতগুলো মেয়ে রঙিন শাড়ি পরে সেজে গুজে চলে এসেছে, মিডিয়া ওটাকে খুব পছন্দ করে, মিডিয়া খুব ছড়িয়ে দেয় যে এরকম একটা উদ্যোগ এখানে হয়েছে। এবং সেই সঙ্গে ওই সময় এনজিও গুলো খুব সচেতন, খুব সরব হয়ে ওঠে যে কেএসসি কে কিভাবে যৌন সহিংসতা মুক্ত করা যায়। তো ওনারা যখন খবরে আমাদের নাম দেখেন, ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তারপরে বেশ কিছু আহ জোট তৈরি হয়, নির্যাতন বিরোধী জোট তৈরি হয়, সেখানে আমরা যোগ দিই। তো ওইখান থেকে আমার মনে আস্তে আস্তে এক ধরনের ফান্ডিং বিদ্বেষী মনোভাব তৈরি হয়। এর কারণ হলো, মজার ব্যাপার ওই যে যেটা আমি বলছি, যে একে তো আমি জানতাম না আমি কি করছি। তো যখন এনজিওর মানুষজন আমাকে ডাকছে, আমি খুব আগ্রহ নিয়ে যাচ্ছি যে খুব অনেক কাজ হবে। কিন্তু আমি দেখছি যে ওনারা আমাদের সাথে বসে কথা বলেন, ওনারা শুধু আমাদের আইডিয়া এবং আমাদের শ্রমে ইন্টারেস্টেড। কিন্তু যেখানে কিনা পলিসি তৈরি হবে, একটা ইউনিভার্সিটি নীতিমালা তৈরি হবে, বা পুলিশের সাথে আমরা কিভাবে ইন্টারাক্ট করবো সেটার আলাপ হবে, সেখানে কিন্তু আমাদেরকে কেউ ডাকছে না। এবং আপারা আমাদেরকে বলছে যে তোমরা এটা করে দাও, আমরা তোমাদেরকে রিক্সা ভাড়া দিব। তো আমি এমন অদ্ভুত কথা কোনোদিন শুনি নাই। আমরা পকেটের পয়সায় কাজ করছি, আমাদেরকে বলছে যে আমাদেরই কাজের জন্য আমাদেরকে রিক্সা ভাড়া দেওয়া হবে। তারপর হচ্ছে ওইবার আমরা পরিকল্পনা করি যে এর পরের বছর বর্ষবরণে আমরা বড় করে কোনো ধরনের শো ডাউন হবে বা কিছু একটা হবে। তো আমরা ওই বছর প্ল্যান করেছিলাম যে পরবর্তী বর্ষবরণের সময় আমরা বেশ কিছু নারীকে প্রশিক্ষণ দেব সেলফ ডিফেন্সে, যারা কিনা ভিড়ের মধ্যে মিশে থাকবে এবং তারাই, মানে মেয়েরাই মেয়েদেরকে রক্ষা করবে, মেয়েরাই মেয়েদেরকে প্রোটেক্ট করবে।
তো এই পরিকল্পনা চলা অবস্থায় 2016 সালে ওই জোটের আরেকটা মিটিং হয়, সবাই মিলে বসে আলোচনা করছে যে এবার আমরা পয়লা বৈশাখে কি করব। তো মজার ব্যাপার হচ্ছে যে আমরা সম্ভবত তিনজন ছিলাম মেয়ে থেকে। আমরা বসে দেখছি যে আপারা কথা বলছে, এবং আমরা বুঝতে পারছি যে ওনারা না সারা বছর কিচ্ছু ভাবেন না। সবাই জিজ্ঞেস করছে কি করব কি করব, তারপর যখন আমরা বলছি যে আমরা এরকম পরিকল্পনা করেছি, তখন এক আপা যে কথা বলেছেন আমি কোনোদিন ভুলবো না। উনি বলছেন যে এটা তো অনেক ভালো আইডিয়া, এটা চলো আমরা করি। আমরা এটা বেশি বেশি করে প্রচার করব, যতটা করব তার থেকে বেশি বলবো, তাহলে সবাই অনেক ভয় পেয়ে যাবে। তো আমরা ভলেন্টিয়ার ওখানে বসে পরস্পর দিকে মুখ চাওয়াচাওয়ি করছে, মুখ টিপে হাসছে যে কি বলছে এরা, এরা কিভাবে কাজ করে। তো এই জিনিসগুলো না আসলে একটু নেতিবাচক প্রভাব ফেলেছিল আমার মনে। আমার মনে হয়েছিল যে এনজিও মডেলে আসলে আমার কাজ হবে না। তো যে কারণে আমি আরো ওখান থেকে সরে আসি এবং আমি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে থাকি। ওই সময় আবার যেটা হয় যে আমাদের অর্গানাইজেশনের ভিতরে এক ধরনের কনফ্লিক্ট দেখা দেয়, এবং আমরা আমাদের অর্গানাইজেশনের একটা প্রজেক্টকে আলাদা করে দিতে বাধ্য হই। আমাদের মনে হচ্ছিল যে ওরা আলাদা হতে চায়। তো ওই আলাদা হবার কারণে আমাদের যে ক্ষয়ক্ষতি হয় ওই সময়টাতে, এখন আমি বুঝি যে এটা আসলে ইট ওয়াজ আ পার্ট অফ দ্য প্রসেস। এই আলাদা হওয়া, দ্বন্দ্ব তৈরি হওয়া, পাওয়ার স্ট্রাগল হওয়া, এটা সবসময় হবে, হতে থাকবে। তো আমরা ওটা, আমার মতে আমার মনে হয় যে আমরা বেশ শান্তিপূর্ণভাবে সেটা আহ নিয়ন্ত্রণ করতে পারলেও এতে আমাদের জনবল অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়, আমাদের কাজের অভ্যাস ক্ষতিগ্রস্ত হয়, যেখান থেকে রিকভার করতে আমাদেরকে আরো অনেক শ্রম আর সময় দিতে হয়। ওই সময় আমি যেটা করি, 2016 সালে আমি সাঙ্গাতের মান্থ লং একটা ফেলোশিপ প্রোগ্রামে যোগ দিই। নেপালে ওদের 1 মাস ব্যাপী যে প্রশিক্ষণটা হয়, এটা আমার জন্য অনেক অনেক উল্লেখযোগ্য একটা ঘটনা। কারণ আমি এতক্ষণ যেটা বলছিলাম যে এর আগে আমি জানতাম না আমি কি করছি, কারণ আমি পড়ালেখা করেছি ইঞ্জিনিয়ারিং এ। আমি ফেমিনিজম বুঝতাম না, আমি জেন্ডার বুঝতাম না। এই বোঝাপড়ার জায়গাটা আমাকে তৈরি করতে সাহায্য করে সাঙ্গাত। বিশেষ করে যদি আমি বলি, সেটা হলো কামলা বাসের। ওনার সঙ্গে 1টা মাস কাটিয়ে ওনার সেশন গুলা করে যখন আমি দেশে ফিরছি, তখন না আমি মাথার মধ্যে ওই কাঠামোটা নিয়ে আসছি যে আসলে আমি কি করছি, আমার অর্গানাইজেশনটা কিসের অর্গানাইজেশন, এবং এই যে প্রজেক্ট গুলো আছে আলাদা আলাদা, এগুলো আলাদা আলাদা পরিচিতি কি, ওই টার্মিনোলজি গুলো তখন আমরা শিখতে শুরু করি তখন। আর ওই সময় আমি আরেকজনের প্রতি, আরো দুজনের প্রতি আমি ধন্যবাদ জানাতে চাই। এক হচ্ছে নাফিসা তানজিম। নাফিসার সাথে কিন্তু আমার একদম ছোটবেলা থেকে পরিচয়। যদিও তখন আমরা মুখোমুখি পরিচিত ছিলাম না, আমরা পত্রিকায় লেখালেখির মাধ্যমে পরস্পরের নাম জানতাম। এবং মেয়ে নেটওয়ার্কের জন্মলগ্ন থেকে নাফিসা ওখানে আছে। ও মানে যখন আমি নিজেও জানতাম না যে মেয়ের পটেনশিয়াল আছে, তখন ও জানতো যে এখানে পটেনশিয়াল আছে এবং সবসময় বিশ্বাস করে গেছে। তো ও আমাকে বলেছে যে মেয়ে নেটওয়ার্ক হচ্ছে একটা ফেমিনিস্ট গ্রাসরুটস অর্গানাইজিং প্ল্যাটফর্ম। যে নামটা আমরা এখন ব্যবহার করি, এটা নাফিসার তৈরি করা। ও আমাকে জানিয়েছে যে এই জিনিসটা আসলে এইটা তুমি যেটা বলছো। আর আরেকজন হচ্ছে গিয়ে সামিয়া, আমার ইউনিভার্সিটির জুনিয়র। সামিয়া আমার সঙ্গে যোগাযোগ করে যখন কিনা আমি নেপালে, কাঠমান্ডুতে যখন আমি ট্রেনিং এ। ও আমার সাথে যোগাযোগ করে, ও তখন টরন্টোতে মাস্টার্স করছে ওক্যাড ইউনিভার্সিটিতে, স্ট্র্যাটেজিক ফোরসাইট এন্ড ইনোভেশনে। ও আমাকে বলে যে ওর মাস্টার্স রিসার্চের জন্য কেস স্টাডি হিসাবে মেয়ে নেটওয়ার্ককে ব্যবহার করতে চায়। তো আমি তখন জানতে চাই যে এটা কোন প্রোগ্রাম যেখানে মেয়ে নেটওয়ার্ক প্রাসঙ্গিক। কারণ আমার মনে হচ্ছিল যে আমার আরো পড়ালেখা দরকার। আমি 1 মাস পড়ালেখা করে যদি এত কিছু বুঝতে পারি, তাহলে যদি আমি 2 বছর পড়ালেখা করি, 5 বছর পড়ালেখা করি, তাহলে আর অনেক কিছু জানতে পারবো। তো তখন আমি ওক্যাডের এই প্রোগ্রামটার কথা জানতে পারি, এসএফআই এর কথা জানতে পারি। এটা 2016 সালের কথা। এবং তখন আমি সিদ্ধান্ত নেই যে এটা, এখানে আমাকে যেতে হবে। তো ওটা 2016 সালের কথা। তখন তো আমি ফুল টাইম ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করছি, আমার ভালো উপার্জন, বাংলাদেশে আমার একটা খুবই আরামদায়ক জীবন আছে ঢাকায়। 2016 শেষের দিকে আমি বিয়ে করেছিলাম। যদিও সেটা আমি তখনো কাউকে জানাই নাই। কারণ হচ্ছে বিয়েটা খুবই একটা লজিস্টিক্যাল সিদ্ধান্ত ছিল, যেহেতু বাংলাদেশে বিয়ে ছাড়া থাকাটা খুবই সমস্যাজনক হয়ে দাঁড়ায়।
আইনত বা সামাজিক ভাবে। সে কারণে আমি একটা কাগজে সই করে আমরা দুজন একসাথে থাকার সিদ্ধান্ত নিই। কিন্তু সাংসারিক দায়িত্ব যোগ হয় সেখানে, ফুল টাইম চাকরি, নতুন সংসার গোছানো, সংসার সামলানো এবং একটা সংগঠনকে সামলানো, যে সংগঠনটা শিশু শৈশব থেকে কৈশোরের দিকে পা রাখছে। তো আমার না তখন খুব খারাপ একটা বার্ন আউট হয়। এত শ্রম, এত ব্যস্ততা, এত মানসিক চাপের মধ্যে আমি ভীষণ একটা বার্ন আউটের মুখে পড়ি। তো তখন আমার সিদ্ধান্ত নিতে হয় যে আমি কোন অংশটা ছেড়ে দিব। তো আমি সিদ্ধান্ত নিই যে আমি আমার ইঞ্জিনিয়ারিং চাকরি ছেড়ে দিব, কারণ আমার ইঞ্জিনিয়ারিং চাকরি আমার ভালো লাগছিল না, আমার মনে হচ্ছিল না যে এটা খুব বেশি অর্থবহ কিছু আমার জন্য নিয়ে আসছে টাকা ছাড়া। মানে হয় কি যে একটা পর্যায়ে না টাকা পয়সাও আর মজা লাগে না, সেটা একটা একটা সীমা আছে। যে টাকা কামাচ্ছি, স্বাধীন হচ্ছি, বা অনেক পয়সা ওড়াচ্ছি, শখ পূরণ করছি, বা অনেক কিছু আমি কিনে নিতে পারছি, কিন্তু দিন শেষে যদি আমার আহ মন ভরতে না পারে কাজটা, যদি কাজটা আমার কাছে মিনিংফুল মনে না হয়, তাতে কিন্তু আমরা আসলে খুশি হতে পারি না। তো আমি ওই পর্যায়ে চলে এসেছিলাম। কিন্তু চাকরি ছাড়তে খুব কষ্ট হচ্ছিল, কারণ টাকার মায়া ছাড়া খুব কষ্ট। তো অবশেষে আমি ছেড়েছি। 2018 সালে আমি মাস্টার্স করতে কানাডাতে যাই, সেম ইউনিভার্সিটিতে, ওক্যাড ইউনিভার্সিটিতে, একই ডিপার্টমেন্টের। এবং আমার মাস্টার্স এর যে ফাইনাল রিসার্চটা, ওই রিসার্চের বিষয়বস্তু ছিল বাংলাদেশের ডিজিটাল স্পেসে কিভাবে, ডিজিটাল স্পেসটাকে ব্যবহার করে ফেমিনিস্ট মুভমেন্টের ভবিষ্যৎ আমরা কিভাবে দেখতে পাই, আমাদের ভবিষ্যৎ সম্ভাবনা কি হতে পারে। এটা ছিল আমার মাস্টার্স এর বিষয়। কারণ আমি ওই উদ্দেশ্য নিয়েই আসলে কানাডায় গিয়েছিলাম, যে আমার অ্যাক্টিভিজম বা আমার সংগঠনের ভবিষ্যৎ কি, এটা আদৌ অর্থবহ কিছু কিনা, আমি এর পরে কি করব এটা আমার জানা দরকার ছিল। তো তুমি যে শুরুতে আমাকে পরিচয় করিয়ে দিলে কি ভবিষ্যৎ চিন্তাবিদ, এখান থেকে, ওক্যাড থেকে আমি ভবিষ্যৎ চিন্তাবিদ হয়ে উঠি, যেখানে আমাকে শেখানো হয় যে কিভাবে ডিজাইনের লেন্স দিয়ে পলিসিকে দেখা যেতে পারে, সার্ভিসকে দেখা যেতে পারে, এবং কিভাবে আমরা একটা সব ধরনের মানুষ এবং সব ধরনের দক্ষতা নিয়ে কিভাবে আমরা একটা ডিকলোনাইজড ইনক্লুসিভ ফিউচার কল্পনা করতে পারি। তো কল্পনা করতে পারাটা ভীষণ জরুরি। এটা আমি বলবো যে আমি সবসময় বলি যে আমার অ্যাডাল্ট লাইফে, আমার প্রাপ্তবয়স্ক জীবনের প্রথম ভীষণ ভালো সিদ্ধান্ত ছিল সব ছেড়ে ছুড়ে ওক্যাডে যাওয়া। কারণ ওক্যাড আমার চিন্তার জগৎটা যেভাবে প্রসারিত করেছে, দেশে ফেরার পরেও সেটা আসলে আর সংকুচিত হয়নি। এটা সম্ভব না, কারণ মন যদি একবার প্রসারিত হয়ে যায়, এটা আর ছোট করা সম্ভব না। তো ওখানে আমাকে শেখানো হয়েছে যে সবকিছু সম্ভব, আইডেন্টিটি রিডিফাইন করা সম্ভব, একটা নতুন জীবন তৈরি করা সম্ভব, মানুষকে বদলানো সম্ভব, দুনিয়া বদলানো সম্ভব, যেটা বাংলাদেশে বসে আহ আমি যে পটভূমি থেকে এসেছি সেখানে আসলে আমাদের চিন্তার পরিসরটা খুব সংকীর্ণ থাকে। তো এটা আমার জন্য অনেক বড় একটা পরিবর্তন। এবং সেই সাথে আমার মাস্টার্স এর ওই রিসার্চের পরে আমার আরেকটা পরিবর্তন যেটা হয়, দেশে থাকতে আমার মনে যে ভীষণ একটা এনজিও বিদ্বেষী, ফান্ড বিমুখ যে মানসিকতা তৈরি হয়েছিল আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কারণে বা সাংগঠনিক অভিজ্ঞতার কারণে, আমি ওখান থেকে একটুখানি সরে আসতে চেষ্টা করি। কারণ আমি গবেষণার মধ্য দিয়ে যেটা বুঝতে পারি যে সবাই তো আসলে একরকম হবে না, সবার কাজের ধরনও একরকম হবে না। আমার কাজের যেমন একটা গুরুত্ব আছে, ঠিক সেরকম বাংলাদেশে অনেক বছর ধরে যেসব এনজিও কাজ করে আসছে, তাদের কাজেরও কিন্তু একটা ওজন আছে, তাদের কাজের একটা গুরুত্ব আছে, সীমাবদ্ধতা অবশ্যই আছে। এবং সেই সীমাবদ্ধতাও আমার গবেষণায় উঠে এসেছে। কিন্তু তারপরও আমাকে বুঝতে হবে যে যখন আমি একটা সিস্টেমিক চেঞ্জ নিয়ে কাজ করব, কোনো সিস্টেমিক চেঞ্জের কোনো লিনিয়ার সলিউশন নাই। এটাকে বলা হয় উইকেট প্রবলেম, যে সমস্যা একদিকে সমাধান করলে অন্যদিকে সমস্যা তৈরি হয়ে যাবে, সেটাকে অন্য কোনো ভাবে সমাধান করতে হবে। তো আমাদের এনজিও সেক্টর গুলোতে কি হয় যে প্রথমে কিন্তু গ্রাসরুটস অর্গানাইজিং দিয়েই শুরু হয়। সবাই জীবনের তাগিদে কোনো একটা সংকট থেকে রাস্তায় নেমে আসে, তারপর তারা একত্রিত হয়ে একটা সংগঠন তৈরি করে। এই সংগঠনের কাজটা যখন এমন একটা পর্যায়ে চলে যায় যে কাজ বাড়ানোর জন্য এখন আরো মানুষ দরকার, আরো রিসোর্স দরকার, তখন তারা ডোনারের কাছে যায়। ডোনারের টাকা দিয়ে কাজ অনেক বেগবান হয়ে যায়, কিন্তু একটা পর্যায়ে দেখা যায় যে ডোনার গেট কিপিং শুরু করে। ডোনার বলতে শুরু করে যে এটা করা যাবে, এটা করা যাবে না। এবং যদি ডোনারের সাথে এমন কোনো প্রতিষ্ঠানের পার্টনারশিপ থাকে
যারা পেট্রিয়ার্কাল চিন্তা ধারণ করে, যারা ফান্ডামেন্টালিস্ট চিন্তা ধারণ করে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে ওই ডোনারের উপর নির্ভরশীল যে এনজিও, সে চাইলেও কিন্তু অতখানি র্যাডিক্যাল হতে পারে না যেটা সে আগে হতে পারতো। ফলে দেখা যায় যে যেই জায়গা থেকে তারা আন্দোলনটা শুরু করেছে ওই জায়গাতেই এসে থেমে যায়। একটা অদ্ভুত লুপ তৈরি হয় এই জায়গায়। তো এই জিনিসটা দেখার পরে আমার মনে হলো যে আহ আমি যেহেতু এই লুপের অংশ না, আমার এই স্বাধীনতাটা আছে যে আমি যা খুশি তাই করতে পারি, তাহলে কেন আমি আমার শক্তিটা ব্যবহার করি না? এই যে এই জায়গায় যে একটা বটল নেক তৈরি হয়ে গেছে একটা জায়গায়, এটা আমি ভাঙতে পারি কিনা, এই শেকলটা আমি ভাঙতে পারি কিনা কোনোভাবে। কারণ ততদিনে কিন্তু মেয়ে নেটওয়ার্কের বয়স আহ 10 বছর হয়ে গেছে, 10 বছরের উপরে হয়ে গেছে, এবং নেটওয়ার্ক টিকে আছে, কোনো ডোনার ছাড়া টিকে আছে শুধুমাত্র কমিউনিটি মেম্বারদের সাহসের জোরে, শক্তি। তো যেটা বলছিলাম সিস্টেমিক পরিবর্তনের কথা, যে একটা ইকোসিস্টেমে অনেকে অনেক রকমের কাজ এবং অনেক ধরনের আদর্শ নিয়ে হয়তো বা আসতে পারে। এবং আমি যদি আসলেই দীর্ঘমেয়াদী কোনো পরিবর্তন আনতে চাই, কোনো ইম্প্যাক্ট রাখতে চাই, তাহলে তাদের সঙ্গে পরিচিত হওয়া, তাদের ভাষাটা চেনা এবং তাদের সাথে কথা বলতে পারা, নেগোশিয়েট করতে পারা, এটা আমার কাছে খুব জরুরি মনে হয়। তো এই যে আমার উপলব্ধির পরিবর্তন হলো, আমার মনে হয় যে এটা গুরুত্বপূর্ণ। কারণ এটা হচ্ছে অর্গানাইজেশনাল গ্রোথের জন্য খুব দরকার ছিল। আমার তখন মনে হলো যে আহ বাংলাদেশে আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার। অ্যাঙ্কর বলতে আমি বোঝাচ্ছি, আমি যেটা দেখলাম যে যখন এনজিও গুলোর সাথে আমি কথা বলতে যেতাম, কারণ বাংলাদেশে না আসলে জেন্ডার নিয়ে কাজ করতে গেলে এনজিও কে ইগনোর করা খুব কঠিন। কোনো না কোনো ভাবে একটা সংযোগ ওনাদের থাকে। এবং এনজিওর মানুষেরা নির্দিষ্ট কিছু ভাষায় কথা বলে, যেমন পরিচিতি প্রথমেই তারা জিজ্ঞেস করবেন যে আমি কোন সংগঠন থেকে এসেছি, হুম, আহ, আমার ফান্ডিং কারা দেয়। তো আমার তো কোনো ফান্ডিং নাই। হুম, আমার ফান্ডিং নাই শুনলে মানুষ খুব অবাক হয়, হুম, বা আমার রেজিস্ট্রেশন নাই শুনলে মানুষ একটুখানি আহ চিন্তা করে যে আদৌ আমার সাথে কাজ করে কিছু হবে কিনা। তো ওই কারণে আমার মনে হয় যে আমার একটা লিগ্যাল আইডেন্টিটি দরকার, মানে একদম চাঁচাছোলা ভাষায় যদি বলি, যাতে মানুষ আমাকে একটু সিরিয়াসলি নেয়, যে হুম, আসলেই আমি সলিড কাজ করি, এটা বোঝার জন্য। তো ওই সময় আমি সিদ্ধান্ত নিই যে আমি কোনো এক ধরনের নিবন্ধন আমি বাংলাদেশে নিব। তো ওই সময় আমি মেন নেটওয়ার্কের যে কাজগুলো, সেগুলোকেই একসাথে করে একটা গঠনতন্ত্র বানিয়ে, এবং আমাদের ওই সময়কার যারা সব থেকে নিয়মিত এবং সব থেকে শক্তিশালী স্বেচ্ছাসেবী যারা ছিল, তাদেরকে বোর্ড মেম্বার করে আমি শুরু করি অগ্নি ফাউন্ডেশন বাংলাদেশ। অগ্নির পুরো নামটা হচ্ছে অর্গানাইজিং জেন্ডার ন্যারেটিভস ফর ইনক্লুসিভিটি অ্যান্ড ইকুইটি। যেহেতু আমরা গল্প বলার মাধ্যমেই আমাদের পরিচিতি তৈরি করেছি, স্টোরি টেলিং আমাদের কাজের বড় অংশ, তো ন্যারেটিভ বিল্ডিং আসলে আমার মনে হয়েছে যে আমাদের অ্যাক্টিভিজমের মূল কাজ। তো কেন আমরা অগ্নি নামে নিবন্ধন করলাম, এটাও এখানে খুব প্রাসঙ্গিক। কারণ হচ্ছে আমি যেটা দেখেছি, বাংলাদেশের বেশিরভাগ মানুষকে, যাদের সঙ্গে অন্ততপক্ষে আমি যোগাযোগ করেছি কমিউনিটির বাইরে, এবং বিশেষ করে সিস জেন্ডার পুরুষেরা, আমি দেখেছি খুবই নারী বিদ্বেষী, হুম, সচেতন ভাবে বা অবচেতন ভাবে। হুম, আমার বন্ধুদেরকেও, আমার পুরুষ বন্ধুদেরকেও আমি দেখেছি যে তারা নিজেদেরকে মেয়ে নেটওয়ার্কের স্বেচ্ছাসেবী বা মেয়ে নেটওয়ার্কের উদ্যোক্তা হিসেবে পরিচিতি দিতে অস্বস্তি বোধ করে। কারণ শব্দটার মধ্যে মেয়ে আছে। তারা এমন একটা নাম চায় যেটা দিয়ে কোনো জেন্ডার বোঝা যায় না। আবার অন্যদিকে আমরা যেখানে অফিস নিয়েছি, আমাদের এলাকাটা হচ্ছে মাদ্রাসার এলাকা, যেখানে কিনা আমি যদি ওড়না ছাড়া বের হই বা আমি যদি বাইক চালাই, সেখানে মানুষজন দল বেঁধে দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে থাকে বা খারাপ কমেন্ট করে। তো আমার এটাও মনে হয়েছিল যে মেয়েদের একটা অফিস, এখানে হয়তো বা অন্য ধরনের কোনো ব্যাকল্যাশ আসতে পারে। তো এরকম বিভিন্ন জিনিস চিন্তা করে, এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই যে আমি নিবন্ধন করছি নন প্রফিট হিসাবে, এটা আসলে একটা এক্সপেরিমেন্ট। এটার একটা জার্গন হিসেবে আমি যদি বলি, ডিজাইনের ভাষায় বলে এটাকে স্যাক্রিফিশিয়াল ইন্টারভেনশন। যে আমি আমার অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে একটা ইন্টারভেনশন ডিজাইন করলাম, যেটা আমি জানি যে ভবিষ্যতে প্রয়োজন দেখা দিলে এটা আমার স্যাক্রিফাইস করা লাগতে পারে। এটা যদি ফেল করে, তাহলে এটাকে আমি ফেল হতে দিব। কিন্তু মেইন নেটওয়ার্ককে আমি ফেল হতে দিতে রাজি না। কারণ এটা আসলে আমাদের শেকড়। তো ওইটাও একটা কারণ যে আমি মেয়ের নামে নিবন্ধনটা করি নাই। যে একবার যখন কিনা পরিচিতিটা তৈরি হবে,
এবং এই কোনো কারণে যদি ঝামেলা হয়, কোনো কারণে যদি এমন কোনো ধরনের পার্টনারশিপ হয়, এমন কোনো ইনসিডেন্ট হয় যেটার ভার আমি মেয়ে নেটওয়ার্কের ঘাড়ে চাপাতে চাই না, তাহলে আমি অগ্নি হয়তো বন্ধ করে দিব, কিন্তু মেন নেটওয়ার্ক আমি কখনো বন্ধ করতে চাই না। এটা সবসময় অর্গানিক্যালি নিজের মতো করে বড় হতে থাকবে এবং স্বাধীন থাকবে। তো এভাবে আমরা অগ্নি ফাউন্ডেশন শুরু করি। কিন্তু কার্যত অগ্নি ফাউন্ডেশন আর মেয়ে একই, একই মানুষ এখানে কাজ করে। কিন্তু যখন কিনা কোনো জায়গায় অফিসিয়াল পার্টনারশিপের প্রসঙ্গ ওঠে, ফান্ডিং এর প্রসঙ্গ ওঠে, তখন আমরা অগ্নির মাধ্যমে নেগোসিয়েশনটা করি। আর যখন কিনা যারা সত্যিকার অর্থে অ্যাক্টিভিজম বুঝে, কেন আমরা মেয়ে নেটওয়ার্কে এভাবে কমিউনিকেট করি, খাপছাড়া কাজ কেন করি, এটা যারা বুঝে বা যারা গবেষণা করে, তাদেরকে আমরা খোলামেলা ভাবেই বলি যে আমাদের মূল কাজের জায়গা আসলে মেন। তো এভাবেই আর কি এই পুরো যাত্রাটা আমি যেটা বললাম 2011 থেকে 2020, 2020-এর পরে আমি যেই চিন্তা থেকে স্ট্র্যাটেজি গুলো তৈরি করেছিলাম অগ্নির জন্য, সেটা অনেকখানি সফল হয়েছে। বাংলাদেশের ডেভেলপমেন্ট সেক্টরে অগ্নি একটা পরিচিতি কিন্তু পেয়েছে যে আমরা এই ধরনের কাজ করে থাকি, আমাদের বিভিন্ন ধরনের পার্টনারশিপ হয়েছে। যদিও আমরা ফান্ডিং ফান্ডিং নিয়ে ওই অর্থে সক্রিয় কাজ আমরা করি নাই, আমরা পরীক্ষামূলকভাবে একবার ফান্ডিং নিয়ে কাজ করেছি। কিন্তু তারপরেও ডেভেলপমেন্ট সেক্টরের মেকানিজমে কিভাবে যোগাযোগ করতে হয়, কিভাবে বিভিন্ন জায়গায় গিয়ে কথা বলতে হবে এবং কিভাবে নেগোশিয়েট করতে হবে যাতে সবাই মিলে একটা ভালো উদ্দেশ্য নিয়ে আগানো যায়, এই জায়গায় আমার মনে হয় যে আমরা অনেকখানি আগাতে পেরেছি। তো এখন অগ্নি, মে নেটওয়ার্ক, রাংতা সবকিছুই আছে। আমার মনে হয় যে সংবাদের কোর্সের মাধ্যমে যেটা হয়েছিল যে আমার একটা আত্মসচেতনতা তৈরি হয়েছিল যে আমি কি করছি। আর ওক্যাডের মাস্টার্স এর মধ্য দিয়ে যেটা হয়েছে যে আগে যে জিনিসগুলো আমি অর্গানিক্যালি করতাম, স্বতঃস্ফূর্ত ভাবে করতাম, এখন মে নেটওয়ার্ক সেগুলাই করে, কিন্তু ইন্টেনশনালি করে। যখন আমরা একটা ক্যাম্পেইনও পরিকল্পনা করি, আমরা তখন জানি যে এখান থেকে আমরা আসলে কত দূর আগাতে চাই, কাদের কাছে আগাতে চাই, কতটুকু আমরা বলবো, কতটুকু আমরা বলবো না। এখনো আসলে বাইরে থেকে যা দেখা যায় অগ্নির মাধ্যমে বা মে নেটওয়ার্কের ফেসবুক পেজের মাধ্যমে, এটা আমি বলবো শুধুমাত্র টিপ অফ দ্য আইসবার্গ। এর ভেতরে আরো অনেক কিছু আছে, অনেক মানুষ, অনেক চিন্তা আছে যেগুলো আমি সচেতন ভাবে বলতে চাই না। তো এটাও আসলে আমার অ্যাক্টিভিস্ট হয়ে ওঠার একটা অংশ। এবং আমি বলবো যে আমি একজন ইঞ্জিনিয়ার থেকে কিভাবে একজন নারীবাদী সংগঠক হয়ে উঠলাম, এবং আমি যে নিজেকে র্যাডিক্যাল ফেমিনিস্ট বলি, এটা আসলে হয়েছে মেয়ে নেটওয়ার্কের মাধ্যমে। মেয়ে নেটওয়ার্কই আমাকে শিখিয়েছে যে কেন নারীবাদ আসলে জরুরি। এখন যখন আমি তরুণ অ্যাক্টিভিস্টদেরকে দেখি, কেউ কেউ আমাকে এসে বলে যে আপু আমি আসলে একদম একাত্ম বোধ করি আপনার কাজের সঙ্গে, কিন্তু আমার নিজেকে ঠিক ফেমিনিস্ট মনে হয় না, আমার নিজেকে হিউম্যানিস্ট মনে হয়। এটা শুনে আগে এক সময় না রাগ হতো, সত্যি কথা, কিন্তু এখন আমি হাসি। কারণ একসময় আমিও তো এই ধরনের কথা বলতাম, কারণ ফেমিনিজম আমি বুঝতাম না। তো ফিউচার স্টাডির মধ্য দিয়ে আমি যেটা বুঝি যে আমি যে ইনক্লুসিভ ফিউচারের কথা বলি, আমি যেই ডিকলোনাইজড ফিউচারের কথা বলি, ওই আলটিমেট ফিউচারে যাবার পথে একটা বড় স্টেপিং স্টোন হচ্ছে ফেমিনিজম। ফেমিনিজমকে অতিক্রম করে ওই ইনক্লুসিভ ফিউচারে আসলে যাওয়া সম্ভব না। তো আমার মনে হয় যে এইটা হচ্ছে গিয়ে আমার একটা খুবই, এতক্ষণ ধরে যে অনেক কিছু বললাম, একদম লিনিয়ার কিন্তু না। অনেক বাঁক, অনেক চড়াই উতরাইয়ের ভিতর দিয়ে গিয়ে নিজেকে ভেঙে গড়ে, অনেক কষ্ট, অনেক কান্না, অনেক পরিশ্রমের পরে এখন আজকের এই জায়গায় আসা। তো আমি যখন পিছনের দিকে তাকাই, যখনই আমাকে কেউ মেন নেটওয়ার্কের যাত্রার কথা জিজ্ঞেস করে, আমি এরকম অনেক কিছু বলে ফেলি। তো আমার মনে হয় যে এই অনেক কিছু আসলে খুবই প্রাসঙ্গিক। এই গল্পটা যেভাবে ব্যক্তি মানুষ হিসেবে বা অ্যাক্টিভিস্ট হিসেবে বা প্রফেশনাল হিসেবে আমাকে যেভাবে শেপ করেছে মেন নেটওয়ার্ক, এখানকার সব মানুষ, এবং যারা কিনা যাদের কাছ থেকে এমনকি আমরা ব্যাকল্যাশ পেয়েছি, তারাও যেভাবে আমাদেরকে শেপ করেছে, আমার মনে হয় এই পুরোটা এই জার্নির অংশ। তো এই হচ্ছে আমার মনে হয় এই মুহূর্তে আমার বলার মতো গল্প, যে আমি কিভাবে অ্যাক্টিভিস্ট হয়ে উঠলাম এবং মেয়ে নেটওয়ার্ক কিভাবে দাঁড়ালো। অনেক অনেক ধন্যবাদ তৃষিয়া। আপনার আপনার কাছ থেকে আরো অনেক কিছু শুনবার ব্যাপার স্যাপার ছিল। আমি অনেক এক্সপেক্ট করছিলাম আর আমি শুনেছি, এবং এমন অনেক ঘটনা আছে আমি আগে শুনিনি। সো অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য। সো আমার নেক্সট কোশ্চেন থাকবে আপনার জন্য।
পরের প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশের নারীবাদী আন্দোলনের চ্যালেঞ্জ এবং স্ট্রেংথ এসব বিষয়গুলো সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স কি বলে? আহ চ্যালেঞ্জ গুলো আমি হয়তো বা চ্যালেঞ্জ গুলো বলতে পারবো, কারণ চ্যালেঞ্জ গুলোর মুখে আমি আগে পড়েছি। এর আগে যখন আমি মেয়ে নেটওয়ার্কের গল্প বলছিলাম, যে চ্যালেঞ্জ আমার মনে হয় যে আমি যখন থেকে নারীবাদী আন্দোলনে যুক্ত হয়েছি 2011 সাল থেকে, আমি কিন্তু বাংলাদেশে ওই অর্থে ভীষণ দৃশ্যমান ধারাবাহিক আন্দোলন আমি দেখি নাই। যখন আমি পড়ালেখা করতে গিয়েছি, তখন আমি ইতিহাস থেকে জানতে পেরেছি যে বাংলাদেশ স্বাধীন হওয়ারও আগে থেকে কিভাবে বাংলাদেশের নারীবাদী আন্দোলন কর্মীরা কিভাবে আন্দোলনগুলোকে তৈরি করেছেন, কিভাবে বাড়িয়ে তুলেছেন, কিভাবে জনসংযোগ করেছেন, কিন্তু সেই রূপটা কিন্তু আমি দেখতে পাইনি। তো ওই জায়গায় আমার মনে হয়েছে, যখন আমি ডিজিটাল স্পেসে মুভমেন্টের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছিলাম, ওইখানে আমি আম, এক ধরনের রিজিডিটি দেখতে পেয়েছি, ফ্লেক্সিবিলিটির অভাব আমি দেখতে পেয়েছি। যে অনেক বছর ধরে প্রতিষ্ঠান চালালে যেটা হয়, যে একটা কাঠামো দাঁড়িয়ে যায় এবং ওই কাঠামোতে এক ধরনের অভ্যস্ততা তৈরি হয়ে যায়। এবং তখন মানুষ মনের অজান্তেই বলতে শুরু করে যে না, এই জিনিসটা না এভাবেই করতে হবে, এভাবে না করলে হবে না। ফলে দেখা যায় যে যখন কেউ একদম নতুন ধরনের কোনো কিছু নিয়ে আসে, যেটার সঙ্গে তারা হয়তোবা পরিচিত না, কিংবা এটা তাদের চেনা কাঠামোকে কোনোভাবে কমপ্লিমেন্ট করছে না, কিংবা কমপ্লিমেন্ট হয়তো করছে, ওনারা জানেন না কিভাবে এটা কমপ্লিমেন্ট করতে পারে, তখন এক ধরনের অস্বস্তি তৈরি হয়। এবং সে অস্বস্তিটা অনেক সময় ব্যাকল্যাশ বা কনফ্লিক্টের রূপ। এই জিনিসটা আমি দেখেছি। আমার মনে হয় যে এই যে একটা কাঠামোগত কঠোরতা এবং আহ পরিবর্তনের অনীহা, এটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, এই জিনিসটা একটা বড় চ্যালেঞ্জ মনে হচ্ছে পরিবর্তনের পথে। কারণ পরিবর্তনের জন্য স্থিতিস্থাপক হওয়া, ফ্লেক্সিবল হওয়া, অ্যাডাপটিভ হওয়া ভীষণ জরুরি। সেই সঙ্গে লিডারশিপের জায়গায় আমি একটা চ্যালেঞ্জ দেখি যে বছরের পর বছর ধরে একই মানুষ লিডারশিপে আছেন, ওনারা অসাধারণ লিডার, এটাতে কোনো দ্বিধা নাই, কিন্তু নতুন মানুষ যদি না আসে, নতুন এনার্জি যদি না আসে, তখন কিন্তু পরিবর্তন আসে না। এবং এই জিনিসটা আমি নিজে আমার নিজের অর্গানাইজেশনের মধ্যে আমি উপলব্ধি করেছি। অনলাইন অ্যাক্টিভিজমে যেটা হয় কি, যে অনলাইনটা বোঝা যায় না কতখানি পরিশ্রম যায় এখানে। অনেকে মনে করেন যে একটা ক্লিক করলেই হয়তো বা সব কাজ হয়ে যায়, কিন্তু অনলাইনে যেটা হয় কি, যে বার্ন আউট খুব দ্রুত হয়ে যায়। এই যে সারাক্ষণ আমরা স্ক্রিন দেখছি, সারাক্ষণ বসে অচেনা মানুষের সাথে যোগাযোগ করছি, বা ব্যাকল্যাশ আসলেও অচেনা মানুষের সাথে আমরা যুদ্ধ করে যাচ্ছি, এটা কিন্তু ভীষণ মানসিক চাপ সৃষ্টি করে। এবং আমরা তো আসলে বিবর্তনে মানুষ কিন্তু তৈরি হয় নাই যে আমরা সারাক্ষণ অনলাইনে বসে কথা বলবো। আমাদের কিন্তু মানবিক যোগাযোগটা খুব দরকার, যেটা ডিজিটাল অ্যাক্টিভিজমে সবসময় থাকে না। তো ফলে আমি দেখি যে অনলাইন অ্যাক্টিভিজমে যারা স্বেচ্ছাসেবী থাকেন, যারা অ্যাক্টিভিস্ট থাকেন, তাদের বার্ন আউটটা খুব দ্রুত হয়। সেখানে মেন্টাল হেলথ নিয়ে চিন্তা ভাবনা মানুষ কমই করার সুযোগ পায়, ভ্যালিডেশন পেতে তাদের অনেক সময় লাগে। তো যে কারণে আহ আমার অর্গানাইজেশন আমরা কি করি, আমরা নির্দিষ্ট বিরতিতে স্বেচ্ছাসেবী পরিবর্তন করি। 1 বছর, বড় জোর 2 বছর স্বেচ্ছাসেবীদেরকে রাখা হয় এবং তাদেরকে বলা হয় যে কোনো সময় যদি বিরতির দরকার হয়, ওনারা যেন বিরতি নিয়ে নেন, ওনারা যেন বলেন যে এখন আমার ব্রেক দরকার, এখন আমি পারছি না, অন্য কেউ এসে কাজটা করুন। কিন্তু মূলধারার যে সংগঠনগুলো, মূলত এনজিও গুলোতে যেটা হয়, আমি দেখি যে এই এত দ্রুত বদলে ফেলা, এত দ্রুত নতুন মানুষ নিয়ে আসা বা অভ্যস্ততা বদলে ফেলা সম্ভব হয় না। কারণ এখানে অনেক বড় বড় ফান্ডিং এবং বড় বড় প্রোগ্রাম জড়িত থাকে, যে কারণে অ্যাডাপ্টেবিলিটি কমে যায়। তো এই চ্যালেঞ্জটা আমার কাছে মনে হয় যে এটা খুবই উল্লেখযোগ্য চ্যালেঞ্জ। এর আগে আমি আমার সংগঠনের বৃত্তান্ত বর্ণনা করার সময় যেটা বলেছি, যে এই ফান্ডিং কেন্দ্রিক অ্যাক্টিভিটির কারণে যেটা হয়, যে এক ধরনের রাজনীতি শুরু হয়, কে ফান্ডিং পাবে কে ফান্ডিং পাবে না সেটাকে কেন্দ্র করে। এবং ডোনারের সাথে কতটুকু আমি নেগোশিয়েট করতে পারবো, আমার নেগোসিয়েশন পাওয়ার কতটুকু থাকবে, এটাও একটা শিক্ষার বিষয়। এখানেও অনেক সময় দেখা যায় যে আমরা হয়তোবা পেরে উঠি না, যাদের কাছে অনেক বড় ফান্ড আছে তাদের সাথে আমরা খুব বেশি নেগোশিয়েট হয়তোবা করতে পারি না। আর আরেকটা ব্যাপার হচ্ছে
যে আহ ভুলে গেলাম, খুব গুরুত্বপূর্ণ একটা কোনো পয়েন্ট ভাবছিলাম, তারা চিন্তা করিনি আর একটা চ্যালেঞ্জ। আই টোটালি লস্ট ট্র্যাক। সমস্যা নেই। শক্তিগুলো নিয়ে কথা বলতে চাও? না, ও আচ্ছা। হ্যাঁ, বুঝতে পেরেছি, দাঁড়াও, আমি চ্যালেঞ্জটা একটুখানি মনে করে নিই। ওকে। ও হ্যাঁ, আরেকটা চ্যালেঞ্জ আমি যেটা ভাবছিলাম যে, যেটা এখন খুব প্রাসঙ্গিক, এই যে বিভিন্ন ফান্ডিং বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক কাজ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো এই যে প্রফেশনাল ফেমিনিজম, যে যতক্ষণ আমি চাকরি করবো ততক্ষণ আমি ফেমিনিস্ট থাকবো, বাকি সময় আমি ফেমিনিস্ট থাকবো না, এটা আমার মনে হয় যে আন্দোলনের জন্য খুব ক্ষতিকর। আহ তো ওই জায়গা থেকে হচ্ছে গিয়ে আহ এই চ্যালেঞ্জ গুলো আসলে আমি যে প্রথমবারের মতো বলছি তা না, এগুলো নিয়ে গবেষণা আছে, এগুলো নিয়ে যথেষ্ট পড়ালেখা করার সুযোগ আছে, এবং এখান থেকে বের হওয়ার প্রয়োজনটা আমার মনে হয় যে কম বেশি সবাই অনুভব করছে অনেক বছর ধরে। আর চ্যালেঞ্জ গুলোর কথা বলতে গিয়ে আমি শক্তিগুলো ভুলতে চাই না। একটা সময় তো আমি বললাম যে একটা সময় ছিল যে আমি ভয় পেতাম, এনজিওর সাথে ইন্টারঅ্যাক্ট করতে আমি ভয় পেতাম, কারণ আমি বিভিন্ন ধরনের বিরোধিতার মুখে ওখানে পড়তাম, বা ফান্ডিং এর দিকে আমি তাকাতাম না। তো এখন আমার মনে হয় যে এটা জরুরি, মানে এটা আহ স্বীকার করে নেওয়া জরুরি যে বাংলাদেশে এনজিওর মাধ্যমে বা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটির মাধ্যমে অনেক পরিবর্তন কিন্তু এসেছে। এই যে আজকে আমরা এখানে বসে এত বড় বড় কথা বলতে পারছি, বা জুলাই আন্দোলনেও আমরা বলছি যে ছাত্রীরা কোথায় চলে গেল, ছাত্রীরা যে মাঠে আসতে পেরেছে, আমরা যে ছাত্রী পাচ্ছি এত, এটাও কিন্তু আমাদের ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজ এর একটা বড় অর্জন আমি বলবো। বাংলাদেশে অতীতে যে ধরনের বড় বড় সহিংসতা হয়েছে, সেটা যৌতুককে কেন্দ্র করে হোক, অ্যাসিড সহিংসতা হোক, বাল্য বিবাহ হোক, বা ধর্ষণকে কেন্দ্র করে হোক, যত ধরনের আইন পরিবর্তন হয়েছে, বা নারী অধিকারের জন্য যেই দিন দরবার গুলো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের সাথে হয়ে এসেছে, সেখানে আমাদের ডেভেলপমেন্ট সেক্টরে এই সংগঠনগুলোর অনেক বড় ভূমিকা আছে, এটা অস্বীকার করার উপায় নেই। সেই সাথে আমি বলবো যে চ্যালেঞ্জ গুলো স্বীকার করে নেওয়া এবং সেটাকে ভাঙার চেষ্টা করা, এখানে ইনোভেশন নিয়ে আসাটা খুবই জরুরি। আমার মনে হয় যে এখানে সব পক্ষের মন বড় করা এবং একসাথে বসে আলাপ করে একদম নতুন, একদম অদ্ভুত কিছু করে ফেলতে পারা, কল্পনা করতে পারা, এটা এই জায়গায় খুব জরুরি। তো আমি এটাই বলবো যে চ্যালেঞ্জ এবং শক্তি দুটোই পাশাপাশি বসিয়ে দেখিয়ে দেখা এবং দূর থেকে দেখে চিন্তা করতে পারাটা আমার কাছে মনে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ তৃষিয়া। আমরা শুনলাম মে নেটওয়ার্ক নিয়ে অনেক আলাপ, কিভাবে মে নেটওয়ার্ক তৈরি করেছেন, তারপর সেটা নিয়ে বিস্তর আলাপ শুনলাম আপনার যাত্রাতে। তো আমি আম, একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে এই প্ল্যাটফর্মটা গড়ে তোলার বা পরিচালনার ক্ষেত্রে কি কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি আপনি হয়েছেন? আমি জানি অনেক অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন আপনি, কিন্তু যদি কিছু শেয়ার করতেন আমাদের সাথে। আহ চ্যালেঞ্জের মুখে হ্যাঁ পড়েছি। শুরুতে না আসলে আমি বুঝতামও না যে আমি চ্যালেঞ্জের মুখে পড়ছি, কারণ শুরুতে যখন কাজগুলো হচ্ছিল আমরা সবাই এত আনন্দ নিয়ে কাজগুলো করতাম যে কষ্টগুলো অতিক্রম করতেও আমাদের ভালো লাগতো। কিন্তু যত দিন গেছে, মানুষ বেড়েছে, কাজ বেড়েছে, পরিচিতি বেড়েছে, চ্যালেঞ্জ গুলো তত বেশি দৃশ্যমান হয়েছে। ওই জায়গা থেকে আমি বলতে পারি যে প্রথম চ্যালেঞ্জটা হলো আহ বোঝাপড়ার অভাব, যেটা কিনা এটা এক্সটার্নাল চ্যালেঞ্জ। মানে আমরা একটা কিছু করতে চাচ্ছি, আমরা কথা বলতে চাচ্ছি, প্রতিবাদ করতে চাচ্ছি, এবং আমাদেরই বন্ধু, আমাদেরই কমিউনিটির মানুষ যারা বিভিন্ন জায়গায়, তারা বাধা দিচ্ছে, তারা বলছে যে এই কাজটা করো না। যেটা আমি আগেও বলছিলাম যে আমার ব্লগের বন্ধুদের কাছ থেকে আমি ব্যাকল্যাশ পেয়েছি, বা ডেভেলপমেন্ট সেক্টরের সিনিয়রদের কাছ থেকে আমি ব্যাকল্যাশ পেয়েছি, এমনকি নারীদের কাছ থেকেও ব্যাকল্যাশ পেয়েছি। নারীরাও এসে বলেছে যে আমাদের তো ফেমিনিজম দরকার নাই, আমরা তো সমতা পেয়ে গেছি, আমাদের এখন এগুলো কি দরকার আছে। তো এটা একটা চ্যালেঞ্জ ছিল, বোঝাপড়ার ওই জায়গাটা, ভ্যালিডেশন তৈরির জায়গাটা, যে আমার কাজটা আসলেই গুরুত্বপূর্ণ। এবং এই জিনিসটা ছাড়া বছরের পর বছর কাজ করে যাওয়াটা কিন্তু খুব কঠিন। ওই কঠিন কাজটা আমরা করেছি। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে শক্তি ধরে রাখা, মুভমেন্টের শক্তি ধরে রাখা, বিশেষ করে যেখানে কিনা আমাদেরকে উৎসাহ দেওয়ার আর কেউ নাই।
তো সেখানে আমরা নিজেরাই শুধু আছি পরস্পরকে আহ, সাহস দেওয়ার জন্য। তো এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। এবং মেয়ে নেটওয়ার্ক অনেক পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে, একটা আলাপে আসলে এটা বলা সম্ভব না। আমাদের নীতিমালা, আমাদের কাজের ধরন, আমাদের সংগঠনের বৈশিষ্ট্য বারবার বদলাতে হয়েছে সময়ের সাথে সাথে। কারণ হচ্ছে কমিউনিটির ধরন বদলাচ্ছিল, সমস্যার ধরন বদলাচ্ছিল, এবং আমাদের বোঝাপড়ার ধরন বদলাচ্ছে। আর আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে লিডারশিপের জায়গা। কারণ বাংলাদেশে, বিশেষ করে শুধু বাংলাদেশে না, দক্ষিণ এশিয়ায় যেসব দেশ একটা কলোনাইজেশনের ভিতর দিয়ে গিয়েছে, সেসব দেশে কিন্তু নেতৃত্বের ধারণাটা খুবই পেট্রিয়ার্কাল এবং অপ্রেসিভ। এখানে মানুষ অভ্যস্ত হায়ারার্কি দেখে। এমনকি বাংলাদেশে যেসব আহ বড় বড় এনজিও আছে, সেখানেও হয়তো বা খেয়াল করলে দেখবে যে ওখানেও কিন্তু একটা তৈরি হায়ারার্কি হয়ে গেছে। আমি একটু আগে চ্যালেঞ্জের কথা বলতে গিয়ে যেটা বললাম যে বছরের পর বছর লিডারশিপে একই মানুষ কেন আছে? কারণ ওনারা সব ধরনের তথ্য, সব ধরনের ক্ষমতা, আমি কুক্ষিগত বলবো না, ওনারা যে ক্ষমতাটা অর্জন করেছেন, যে জ্ঞান অর্জন করেছেন, সেটা আসলে সমানভাবে বিতরণ হচ্ছে না এবং এক জায়গায় জমে আছে। ফলে মনের অজান্তেই এক ধরনের হায়ারার্কি তৈরি হয়ে যাচ্ছে, যে কারণে যে কোনো প্রয়োজনে ওই একজন ব্যক্তি বা একজন সংগঠনের কাছেই যেতে হচ্ছে। কারণ ওনারা যা জানেন অন্যরা তা জানে না। তো এটা একটা বড় চ্যালেঞ্জ, এই হায়ারার্কি তৈরি হয়ে যাওয়া। এবং এটা হওয়ার কারণে আহ সাধারণ সদস্য, কমিউনিটি মেম্বার যারা, তাদের মধ্যেও না এক ধরনের অভ্যস্ততা তৈরি হয়ে যায় যে আমাদের লিডারশিপ মডেল এটাই হবে। ফলে দেখা যায় যে যে মানুষটা সার্ভাইভার, যে মানুষটা ভিকটিম, সে না কখনো ভাবছে না যে আমি এখানে লিড করতে পারি, আমি এখানে একটা উদ্যোগ নিতে পারি, যে কোনো কিছু আমি করে ফেলতে পারি। না, আমার কথা তুমি চিন্তা করো যে যেই ভালনারেবিলিটি থেকে আমি এই সংগঠনটা শুরু করি, যে আমাকে আমার বস অ্যাবিউজ করছে, আমার অভিযোগ কেউ শুনছে না, কেউ এসে বলছে না যে তোমার রাগটা ভ্যালিড। তো ওই জায়গায় কিন্তু আমার একার পক্ষে দাঁড়িয়ে থেকে একটা নতুন উদ্যোগ নিয়ে ফেলা কঠিন। আমি তো চাই যে নতুনরা উদ্যোগ নিক, কিন্তু যখনই আমি কমিউনিটি মেম্বারদেরকে বলছি যে আপনারা উদ্যোগ নেন, আসেন আপনারা লিড দেন, আচ্ছা আপনার সাথে এই অন্যায় হয়েছে আপনি এটা করেন, ওনারা না খুবই মানে জড়সড় হয়ে সরে যান। কারণ ওনারা ভয় পান, কারণ ওনারা কখনো লিড দেন নাই। কারণ ওনারা কখনো দেখেন নাই এই কালচারটা, যে যে কোনো মানুষ তার অন্যায়ের প্রতিক্রিয়া জানানোর জন্য একটা উদ্যোগ নিতে পারে। ওনারা অভ্যস্ত যে নির্দিষ্ট কিছু লিডার থাকবে, তারা হচ্ছে গিয়ে সব ধরনের শ্রম দিবে, সব ধরনের কাজ তারা করবে, তার বিনিময়ে তারা বিভিন্ন ধরনের বেনিফিট পাবে। টাকা পয়সা বা সুযোগ সুবিধা না হোক, অন্তত পক্ষে সামাজিক মর্যাদা, অনেক বেশি গুরুত্ব পাওয়া, বা ক্ষেত্র বিশেষে অন্যায় করেও পার পেয়ে যাওয়া, এসব সুযোগ সুবিধা তারা পাবে, এগুলো আমরা তাকে দিব। কিন্তু তারা আমাদের কাজ করে দেয়, এটা হচ্ছে আমাদের দেশের কালচার। এবং এটা করতে করতে যেটা হয় যে লিডারশিপ ব্যাপারটাই খুব অ্যাবিউসিভ হয়ে যায়। লিডার যা খুশি তাই করছে, কারো কথা শুনছে না, ক্ষমতার অপব্যবহার করছে। তো এই লিডারশিপ কালচারটা ভাঙা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। কারণ দেখা যেত যে যখনই কোনো সমস্যা হতো, তখনই মানুষ আমার কাছে আসতো এবং তারা আশা করতো তাদের সমস্যা আমি সমাধান করে দিব। আমি দিন বা 24 ঘন্টা জেগে থাকবো, সবার সমস্যা শুনবো। এবং যদি কারো সমস্যার সমাধান সঙ্গে সঙ্গে না হয়, তাহলে সবাই এসে আমার উপর চড়াও হবে। কিন্তু এই ভার আমি কেন বহন করব? এই ভার তো আমার একার না, এই ভার সবাইকে শেয়ার করতে হবে। যে জিনিসটা ওক্যাডে আমি এই কনসেপ্টটা শিখেছিলাম, যে শেয়ার্ড লিডারশিপ, এটা কিন্তু পৃথিবীর বিভিন্ন কমিউনিটিতে, বিভিন্ন ট্রাইবাল কমিউনিটিতে এই কালচারটা আছে, যে সবাই দায়িত্ব ভাগ করে নেয়। কোনো একজন ব্রাহ্ম মোড়ল থাকবে, সে সিদ্ধান্ত নেবে এমন না। পালা করে করে সবাই নেতৃত্ব দেয়। এবং কখনো তুমি নেতৃত্বের অবস্থানে থাকবে, কখনো তুমি ফলোয়ার হিসেবে থাকবে। তো এই কালচারটা আমরা সবসময় নার্চার করতে চেষ্টা করেছি, যে একজন মানুষ সবসময় লিডার থাকবে, প্রয়োজন বুঝে লিডারশিপ তৈরি হবে, এবং প্রয়োজন বুঝে কেউ একজন উদ্যোগ নিল, আমরা সবাই তার পেছনে দাঁড়িয়ে গেলাম। প্রয়োজনীয় লজিস্টিক্যাল সাপোর্ট, পরামর্শ, দক্ষতা, সময়, এগুলো দিয়ে আমরা তার পাশে দাঁড়ালাম। সব সময় যে আমাকে সামনে থাকতে হবে এমন না, এবং যে নেতৃত্বে থাকবে তাকে যে সামনেই থাকতে হবে এমন না, সে আড়ালে থেকেও কাজ করতে পারে। তো তখন আমরা মেইন নেটওয়ার্কে যেটা করেছি, আমরা একটা টার্ম কয়েন করেছি, যেটা নাম হচ্ছে ইনভিজিবল লিডারশিপ। যখন কিনা আমরা ভলেন্টিয়ারদের ওরিয়েন্টেশন দেই, আমরা তাদেরকে বলি যে আমরা চাই না ভলেন্টিয়াররা সারাক্ষণ ভিজিবল থাকুক।
ফেসবুক গ্রুপে হয় কি, বিশেষ করে ফেসবুক গ্রুপ যখন নতুন নতুন ছিল, অ্যাডমিনরা এসে বিশাল পোস্ট দিত, গ্রুপের মেম্বারদেরকে ঝাড়ি দিয়ে বিশাল পোস্ট দিত, লাস্টে লিখে দিত ইয়োর অ্যাডমিন অমুক, যাতে মানুষ তার কথাটা বেশি গুরুত্ব দিয়ে শুনে। কিংবা যারা তখন হচ্ছে গ্রুপে অফিসার অ্যাসাইন করা যেত, অফিসাররা এসে বলতো যে এই আপনাকে ব্যান করা হলো, আপনি এটা করতে পারেন না, আপনাকে এটা করতে নিষেধ করা হলো। তো এতে হয় কি, এতে না মানুষ কিন্তু ইন্টিমিডেটেড হয়ে যায়। তারা মনে করে যে এরাই খবরদারি করবে, এরা যা বলবে তা আমাকে করতে হবে। তো কাজে এরা যা বলবে, এরা যতটুকু গ্রহণ করতে পারবে ততটুকুই আমি বলতে পারবো। এর বাইরে আমার সমস্যা যতই অদ্ভুত, যতই অন্যরকম হোক, এটা আমাকে চেপে রাখতে হবে। কিন্তু মেইন নেটওয়ার্কের পারপাস তো সেটা না। মেইন নেটওয়ার্ক তো তৈরি হয়েছে যে আমি যেখানে কথা বলার জায়গা পাচ্ছিলাম না, সে জায়গাটা তৈরি করার জন্য। তো আমি চাই যে আমার মতো আরো হাজার হাজার মানুষ যারা কথা বলার জায়গা পাচ্ছে না, তারা যেন ওই জায়গাটা পায়। তো সবার সমস্যা তো একরকম হবে না। তো সে কারণে আমাদেরকে এটা সবসময় এই প্রক্রিয়ার মধ্যে থাকতে হয়, ভলান্টিয়ারদেরকে নিয়ে সবসময় সচেতন করা, যে যাতে তারা ভিজিবিলিটির জন্য যুদ্ধ না করে, বরং তারা ইনভিজিবল থাকতে পছন্দ করে, যাতে কাজ হতে থাকে কিন্তু সদস্যরা বুঝতে না পারে যে এখানে কারা কাজটা করছে। আহ যাতে কিনা তারা মনে করে যে এই জায়গাটা আমার, এখানে চাইলে আমি যা খুশি তাই বলতে পারি। তো যে কারণে যখন কোনো কমিউনিটি মেম্বার আমাকেও গালি দেয়, এমন ভাবে আমার সাথে রুড আচরণ করে, এমন ভাবে কথা বলে, আমি পরিষ্কার বুঝতে পারি যে সে জানে না যে মেইন নেটওয়ার্কের পেছনের চিন্তা ভাবনা আসলে আমার, বা এটার পরিচালনা পদ্ধতি আমি দেখি। এটা যে সে জানে না, ওইটা আমার একটা সাফল্য মনে হয়, যে আমি এতখানি ইনভিজিবল এখানে থাকতে পেরেছি, বা লিডারশিপ থেকে এতখানি দূরে আমি থাকতে পেরেছি, যে আমার প্রভাবে এই জায়গাটা আসলে কন্টামিনেটেড হয়ে যাচ্ছে না। তো এটা একটা চ্যালেঞ্জ ছিল। আর এখন আরেকটা চ্যালেঞ্জ আমি যেটা দেখি, এটা সম্ভবত আমার চিন্তাগত পরিবর্তনের কারণে চ্যালেঞ্জ। আমার মনে হয় যে বাংলাদেশে অন্তত পক্ষে যারা মধ্যবিত্ত, শিক্ষিত এবং নাগরিক নারী, তাদের চিন্তার জায়গায় কিছু কিছু জায়গায় আমি সীমাবদ্ধতা দেখি। আমার মনে হয় যে ওনারা র্যাডিক্যাল হতে ভয় পান হয়তোবা। কারণ হচ্ছে মধ্যবিত্ত নারীর কিন্তু অনেক বিপদ, তাকে কিন্তু দুই কুল রক্ষা করে চলতে হয়। সে একদম প্রান্তিক নারীর মতো বেপরোয়া হতে পারে না, যার হারানোর কিছু নাই। আবার সে হচ্ছে উচ্চবিত্ত নারীর মতো এত বেশি রিসোর্সও তার নাই যে সেই রিসোর্সের বিনিময়ে সে সিস্টেমের সাথে নেগোশিয়েট করতে পারে বা অনেক সময় নিয়ম ভাঙতে পারে। তাকে সবসময় ওই যে নারীর মর্যাদা, নারীর সতীত্ব, আহ ভালো মেয়ের যে রোগটা আমাদের মধ্যে থাকে, এগুলো বহন করে চলতে হয় তাদেরকে। ফলে এই জায়গায় আমি খুব চ্যালেঞ্জের মুখে পড়ি। কারণ আমাদের সমস্যাগুলো এতটা রক্ষণশীল কিন্তু না। আমাদের সমস্যাগুলো খুবই খাপছাড়া, এবং বিশেষ করে আমাদের শিক্ষিত, ভদ্র, কোট আনকোট ভদ্র সমাজে যে রক্ষণশীল মানসিকতা ধারণ করা হয়, সে কারণে নারীরা তাদের সমস্যা বলতে পারে না। যারা কিনা নন বাইনারি, তাদের সমস্যা আরো বড়, কারণ তাদের ভিজিবিলিটি তো হুমকির মুখে। কিন্তু আমাদের কাজের জায়গাটাই তো ওইটা। কোনো একজন মানুষ এসে বলবে যে তার জেন্ডার আইডেন্টিটি নিয়ে সে এক ধরনের টানাপোড়েনের ভিতর দিয়ে যাচ্ছে, কিংবা কোনো একজন নারী যদি তার গোপন যৌন জীবন নিয়ে কথা বলতে চায়, বা এমন কোনো একটা সিদ্ধান্ত নিতে চায় যেটা সামাজিকভাবে স্বীকৃত না। ধরো কোনো নারী হয়তো বা অ্যাবর্শন নিয়ে কথা বলতে চাচ্ছে, যেটা বাংলাদেশের আইনে স্বীকৃত না। বা কোনো নারী হয়তো বা তার বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক নিয়ে কথা বলতে চাচ্ছে, যেখানে সে এক্সপ্লয়টেশনের শিকার হয়েছে। বা কোনো একজন নাবালিকা, সে যদি তার সেক্সুয়াল এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলতে চায় বা কোনো ডাক্তারের পরামর্শ নিতে চায়, এই জায়গা নিয়ে কথা বলার জায়গাটা তো তার থাকতে হবে। কিন্তু যখন আমি মধ্যবিত্ত নারীদের, মানে বিশেষ করে যখন আমি মেয়ে নেটওয়ার্ক থেকে আরেকটুখানি বের হতে চেষ্টা করি, আরেকটু বড় পরিসরে নারীদের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করি, আমার কাছে এই মধ্যবিত্ত রক্ষণশীলতাটা অনেক বড় একটা দেয়াল মনে হয়। আমার মনে হয় যে নারীদের কাছেও আমি ওখানে অনেকটাই পৌঁছাতে পারি না, কারণ ওনারাই বাধা হয়ে দাঁড়ান যে না, এটা বলা যাবে না, এটা তো অন্যায়, এটা করা যাবে না। ওনারাই দেখা যায় কথা ছলে বিভিন্ন ধরনের স্লাট শেমিং করেন, জেন্ডার শেমিং করেন, সেক্সুয়ালিটি নিয়ে শেমিং করেন। তো আমার এই মুহূর্তে হচ্ছে এটা চ্যালেঞ্জ, যে এই পরিবর্তনটা আমি কিভাবে আনতে পারি, এটা আমার একটা বড় চিন্তার বিষয়। অনেক অনেক ধন্যবাদ তৃষিয়া। আম, এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আপনার অভিজ্ঞতা থেকে আপনি কিভাবে মনে করেন যে গত দশকে বাংলাদেশের নারীবাদী আন্দোলন বিকশিত হয়েছে?
বিকশিত কতটা হয়েছে এটা আসলে আমি তো একটু আগেও বলছিলাম যে আমার নিজের মানে নারীবাদী কর্মী হিসাবে, একজন অ্যাক্টিভিস্ট হিসেবে আমার নিজের বিকাশ হয়েছে গত 1 দশক। এবং ডিজিটাল স্পেসে আমি অনেক বিবর্তন দেখেছি। যখন আমরা শুরু করেছি তখন তো কেউ ভাবতেও পারে নাই যে ফেসবুক থেকে এই ধরনের সংগঠন তৈরি করা বা এই ধরনের অ্যাক্টিভিজম শুরু হতে পারে। এখন যখন দেখি, এখন অনেকেই বুঝে, বিশেষ করে প্যান্ডেমিকের পরে যখন আমরা অনেক টেকনোলজি নির্ভরশীল হয়ে গেছি, এখন মানুষ বোঝে এবং ডিজিটাল স্পেসের চ্যালেঞ্জ গুলো তারা বুঝতে পারে। তারা এখন প্রযুক্তিকে যুক্ত করতে চেষ্টা করে। বাংলাদেশে এটা এখনো খুব ধীর গতি। এখনো বাংলাদেশের নারীবাদী আন্দোলনের প্রযুক্তির অংশগ্রহণ অর্থবহ ভাবে খুব কম, তারপরও মানুষ চিন্তা করছে, এটা নিয়ে কথা বলছে। এটাকে আমি একটা ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছি। অন্যদিকে মূল ধারার যে আন্দোলন, মূল ধারার যে উন্নয়ন কর্মকাণ্ড বা মূল ধারার যে নারীবাদী আন্দোলন, ওখানে আমি আসলে ধারাবাহিক উল্লেখযোগ্য বিকাশ আমার চোখে পড়েনি। কিংবা আমি যাদেরকে জিজ্ঞেস করেছি তারা কেউ আমাকে উদাহরণ দিতে পারে নাই যে এই ধরনের একটা ধারাবাহিক পরিবর্তন এখানে হচ্ছে। বিচ্ছিন্ন কিছু উদ্যোগ হয়েছে। বিভিন্ন নারীবাদী সংগঠন তারা ডোনার ফান্ডেড হোক বা স্বনির্ভর হোক, বিভিন্ন জায়গা থেকে মানুষজন চেষ্টা করেছে। কখনো কখনো অ্যালাইশিপ তৈরির চেষ্টা হয়েছে। বেশ উল্লেখযোগ্য সুন্দর চমৎকার কিছু আন্দোলন হয়েছে, যেমন রেজ এগেইনস্ট রেপ হয়েছে। তো কিন্তু এগুলা আমি লং টার্মে ধরে রাখার মতো ওই এনার্জিটা আমি এখানে দেখি নাই। যে ভালো উদ্যোগগুলোও হয়েছে সেগুলো দেখা যাচ্ছে যে কয়েক মাস খুব তোড়জোড় করে হচ্ছে, এরপরে হঠাৎ করে আটকে গেছে, মানুষ পাওয়া যাচ্ছে না, মানুষজন বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছে। এবং এখানে আরেকটা ফিডব্যাক লুপ তৈরি হয় কিরকম, যে কোনো একজন অ্যাক্টিভিস্ট স্বতন্ত্র উদ্যোগে হয়তো বা একটা কিছু করে ফেললো, খুব উল্লেখযোগ্য কিছু করে ফেললো, এবং তার সঙ্গে আরো অনেকে যুক্ত হলো। তারপর সবাই মিলে খুব বড় কিছু করার পরিকল্পনা করলো। সেই কাজটা কয়েক মাস হওয়ার পরে দেখা গেল যে এই কাজের মধ্য দিয়ে তারা পরস্পরের শক্তি বুঝতে পারছে, যে এই মানুষটা এই কাজটা ভালো পারে, এই মানুষটার মধ্যে এই মেধা আছে। তখন বিভিন্ন ফান্ডেড প্রজেক্ট এদেরকে রিক্রুট করা শুরু করে এবং ওনারা চাকরিজীবী অ্যাক্টিভিস্ট হয়ে যান। ওনাদের পক্ষে আর স্বতঃস্ফূর্তভাবে মাঠের ওই কাজটা করা সম্ভব হয় না। তো এই জিনিসটা আমি এতবার যতবার দেখেছি সেই তুলনায় আমি উল্লেখযোগ্য ওই আন্দোলনের ধারাটা আমি সেই অর্থে দেখি নাই। তো হতে পারে যে এটা আমার দেখা সীমাবদ্ধতা হতে পারে। তো আমার মনে হয় যে বাংলাদেশের নারীবাদী আন্দোলন এখন বিকাশের জায়গায় যদি আমি বলি, আমি বলবো কিছুটা এটা বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন এবং অনিয়মিত। চাইলে এটাকে হয়তো বা বিচ্ছিন্ন অংশগুলোকে জোড়া লাগিয়ে একটা পরিকল্পনা করে ধারাবাহিক করা সম্ভব। কিন্তু এবং ওইটাকে সম্ভব করার চেষ্টাও আমার চোখে পড়ে। কিন্তু ওই চেষ্টাটা আমার ঠিক ফলপ্রসূ মনে হয় না। চেষ্টাটা কিরকম, যে প্রত্যেকটা অর্গানাইজেশনের এখন একটা করে নেটওয়ার্ক আছে, এবং সেই নেটওয়ার্ক গুলোর একটাই উদ্দেশ্য এই বিচ্ছিন্ন উদ্যোগগুলোকে এক করা। এখন 10টা নেটওয়ার্ক যদি একই উদ্দেশ্য নিয়ে আলাদা আলাদা ভাবে কাজ করে, তখন কিন্তু কাজটা আরো 10টা ধারায় ভাগ হয়ে যায়। শেষমেশ কিন্তু কাজ হচ্ছে না। কারণটা কি? কারণ প্রত্যেকে আসলে চাচ্ছেন, মুখে বলছেন না কিন্তু চাচ্ছেন যে এই কাজের সাফল্যটা তাদের ঝুলিতে আসুক, তাদের ব্যানারে কাজটা হোক। তো এই ব্যানার বিষয়ক লড়াইতে আমার মনে হচ্ছে যে আন্দোলনের গতি আরো কমে যাচ্ছে। মানে একই কাজ যখন 10 জন টানাটানি করছে তখন জিনিসটা আরো আহ ভারী হয়ে যাচ্ছে, বোধহয় টানা কঠিন হয়ে যাচ্ছে, 10 গুণ ভারী হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে এখন ওরকম বিচ্ছিন্ন ছাড়া ছাড়া ভালো ইন্টেনশনে করা কিন্তু অনিয়মিত আহ বিকাশ আমি দেখতে পাচ্ছি বলে ধন্যবাদ তৃষিয়া। আম সো নারীবাদ এবং প্রযুক্তির সংযোগ নিয়ে কাজ করার মাধ্যমে আপনি কিভাবে দেখেন যে প্রযুক্তি এই আন্দোলনগুলোকে রূপান্তর করেছে? এটা তো খুব সুন্দর, আমার খুব পছন্দের প্রশ্ন এটা। কারণ আমি প্রযুক্তি ভীষণ ভালোবাসি। আমি বিজ্ঞান প্রযুক্তির মানুষ। অনেকে মনে করে যে যেহেতু আমি প্রকৌশল বিদ্যায় পড়ালেখা করেছি সে কারণে মনে হয় আমি সবকিছুর মধ্যে প্রযুক্তি ঢুকানোর চেষ্টা করি। ব্যাপারটা আসলে তা না। আমি বুয়েট আমাকে অ্যাক্টিভিজম শিখায় নাই।
এবং আমার আজকের আমি হয়ে ওঠার পেছনে বুয়েটের কতখানি অবদান আছে, আমি যথেষ্ট সন্দিহান ওখানে বুয়েটের কতখানি অবদান আছে। বরং আমি বলবো যে আমি যে মানে মোটামুটি অসচেতন ভাবেই প্রকৌশল বিদ্যায় গিয়ে পড়েছি, এর পেছনে কারণ হচ্ছে প্রযুক্তি এবং বিজ্ঞানের প্রতি আমার ভালোবাসা। তো আমার মনে হয়, এক কথা যদি আমি বলি, যে আমি বিশ্বাস করি নারীকে মুক্তি দিয়েছে বিজ্ঞান। বিজ্ঞান এবং প্রযুক্তি নারীকে মুক্তি দিয়েছে, এবং নারী বলতে আমি সকল নারীকে বোঝাচ্ছি, যে কেউ যে কিনা নারী হিসেবে আইডেন্টিফাই করে, সে সিসজেন্ডার নারী হোক বা ট্রান্সজেন্ডার হোক, নন বাইনারি হোক, যেই হোক না কেন। এর কারণ হলো, আমি বিভিন্ন সময় এটা নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলে থাকি আসলে, এবং মানুষকে জিজ্ঞেস করি যে আপনাদের কি মনে হয় যে নারীবাদী আন্দোলনে প্রযুক্তির কি ভূমিকা। অনেক সময় দেখা যায় যে ওনারা হয়তো বা খুঁজে পান না, তারপর যখন আমি উদাহরণগুলো দিই ওনারা খুব অবাক হয়ে যায়। যেমন উদাহরণগুলো হলো, যদি মেনস্ট্রুয়াল প্যাড না থাকতো তাহলে নারীর জীবন আজকে কিরকম হতো, বা কন্ট্রাসেপটিভ পিল যদি না থাকতো, কন্ডোম যদি তৈরি না হতো, বা সেক্স রিঅ্যাসাইনমেন্ট সার্জারি যদি মানুষ আবিষ্কার করতে না পারতো, হরমোন থেরাপি যদি না থাকতো, তাহলে আমাদের জেন্ডার আইডেন্টিটি ল্যান্ডস্কেপ এখন কিরকম হতো। তা আমি মনে করি যে আহ নারীর বায়োলজি অনেক সময় তার বিরুদ্ধে ব্যবহার করা হয় কিন্তু পেট্রিয়ার্কিতে। কর্মক্ষেত্র থেকে একজন নারী কেন ঝরে পড়ছে, হয় দেখা যাচ্ছে যে বিয়ের কারণে, প্রেগনেন্সির কারণে, বা সন্তান পালনের কারণে, কারণ তার সাপোর্ট সিস্টেম নাই এবং তার বায়োলজি তখন তাকে সমর্থন করছে না, তার শরীর ক্লান্ত, সে তার মোবিলিটি কম্প্রোমাইজড গর্ভধারণের কারণে বা সন্তান পালনের কারণে, এবং সেই সুযোগে পেট্রিয়ার্কাল ইনস্টিটিউশন গুলো নারীকে কর্মক্ষেত্র থেকে ছেটে ফেলে দেয়। এমন না যে নারী অপারক, কিন্তু ইনস্টিটিউশন গুলো নারীকে ছেটে ফেলে দেয় কারণ এটা তাদের জন্য সুবিধাজনক। ওই জায়গায় কিন্তু আমরা প্রযুক্তি এবং ইনোভেশনের মাধ্যমে এমন ইন্টারভেনশন আনতে পারি যেটা আসলে নারীকে এই সংকট থেকে কিছুটা হলেও আরাম দিতে পারে এবং তার এজেন্সি রিক্লেম করতে সাহায্য করতে পারে। তো এই কারণে আমি সবসময় বলি যে যদিও বাংলাদেশের নারীবাদী আন্দোলনে একটা দীর্ঘ সময় আমি এক ধরনের বিজ্ঞান বিরোধিতা বা প্রযুক্তি বিরোধিতা, প্রযুক্তি নিয়ে অস্বস্তি আমি দেখেছি, কিন্তু আমি সবসময় এটার জন্য অ্যাডভোকেসি করবো যে বিজ্ঞান, প্রযুক্তি আহ এবং ডিজিটাল টেকনোলজি, ডিজিটাল ইন্টারভেনশন নারীবাদী আন্দোলনের জন্য ভীষণ প্রাসঙ্গিক, ভীষণ জরুরি। এবং আমি যদি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলি, মেয়ে নেটওয়ার্কের কথা যদি আমি বলি, আহ যদি ফেসবুক না থাকতো, যদি ইন্টারনেট না থাকতো, আমি কিভাবে বাংলাদেশের ভিতরে বাইরে, ঢাকার ভিতরে বাইরে এত মানুষকে একত্রিত করতাম এবং তাদের চিন্তার মধ্যে এই সমন্বয়তা সাধন করতে পারতাম। কারণ যখন আমি মেয়ে শুরু করেছি আমার পরিচিত মহলের মানুষদের নিয়ে, শুরুতে তো আমি অনেক ব্যাকল্যাশ পেয়েছি। যখন আমাকে মানুষ বলেছে যে শহরে বসবাসকারী শিক্ষিত মধ্যবিত্ত নারীর আবার কি সমস্যা, এটা তো কোনো সমস্যা নেই, এগুলো তো বিলাসিতা। কিন্তু যখন আমরা আমাদের অ্যানোনিমাস সার্ভিস চালু করেছি, ফেসবুকের অ্যানোনিমাস সার্ভিস চালু হওয়ার অনেক আগে থেকে কিন্তু আমাদের নিজস্ব অ্যানোনিমাস একটা মেকানিজম ছিল, যেখানে আমরা 24 ঘন্টার জন্য একটা আইডি এবং পাসওয়ার্ড দিতাম একজন ইউজারকে, যেটা হচ্ছে তার প্রাইভেসি রক্ষা করে সে কমিউনিটির মধ্যে তার কথা সে বলতে পারতো। যখন আমরা এই ফ্যাসিলিটিটা তৈরি করি, তখন এমন এমন সব ভয়ঙ্কর গল্প আসতে শুরু করে যেগুলো কোনোদিন কোনো মানুষ হয়তো বা স্বনামে এসে আমাদেরকে বলতো না। এবং এই গল্পগুলোর মাধ্যমে কিন্তু আমাদের ভিজিবিলিটি তৈরি হয়েছে অ্যাক্টিভিজমের। আমি বলি যে আমাদের গল্পগুলো হচ্ছে গিয়ে আমাদের বাস্তবতার সাক্ষ্য। আওয়ার স্টোরিজ আর দ্য টেস্টিমনি অফ আওয়ার রিয়ালিটি। এই গল্পগুলো বলার জায়গা আমি কিভাবে পেতাম যদি ডিজিটাল স্পেস না থাকতো। আমার গবেষণার টাইটেল আমি লিখেছিলাম থার্ড স্পেস ফেমিনিজম। এর কারণটা কি? থার্ড স্পেস হচ্ছে কি একটা পোস্ট কলোনিয়াল থিওরি, যেখানে বলে যে ফিজিক্যাল স্পেস এবং পারসিভ স্পেসের যেখানে সংঘর্ষ হয়, সেখান থেকে মার্জিনালাইজড মানুষ এক ধরনের পরিবর্তনের অবকাশ পায়। কনফ্লিক্ট থেকে তারা পরিবর্তনের অবকাশ পায়। আমি দেখতে চাচ্ছিলাম যে ডিজিটাল স্পেস কি এই থার্ড স্পেস হিসেবে কাজ করতে পারে কিনা, যেটা কিনা নারী কিংবা অন্য যে কোনো জেন্ডারের কারণে বা অন্য যে কোনো আইডেন্টিটির কারণে প্রান্তিক মানুষ সিস্টেমকে বাইপাস করে একটা বিকল্প পথ খুঁজে পায়, যেখানে গিয়ে তারা তাদের সাথে হওয়া অবিচারের বিচার চাইতে পারে। মানে তুমি চিন্তা করে দেখো যে বাংলাদেশে ছেলে মেয়েদের জায়গা কিন্তু সবখানে আলাদা করা।
যে ছেলেরা এখানে বসবে, মেয়েরা এখানে বসবে, ছেলেরা এই কথা বলবে, মেয়েরা এই কথা বলবে, ছেলেরা এই চাকরি করবে, মেয়েরা এই চাকরি করবে, মেয়েরা সন্ধ্যাবেলা বাসায় ফিরে আসবে, ছেলেরা কখন ফিরছে কোনো ঠিক ঠিকানা নাই। তো ওই জায়গায় কিন্তু যখন একজন নারীর সাথে সহিংসতা হয়, অন্যায় হয়, সে কিন্তু অনেক সময় বলতে পারে না। বলতে পারলেও দেখা যায় যে তার হয়তো কেস করা দরকার, থানায় যাওয়া দরকার, সে করতে পারছে না। কারণ তাকে ঘর থেকেই বের হতে দেওয়া হচ্ছে না, পরিবার থেকে বাধা দেওয়া হচ্ছে। কিন্তু তার হাতে যদি একটা ডিভাইস থাকে, এবং সে যদি তার যদি ওই লিটারেসি থাকে, এক জায়গায় গিয়ে লেখা যে আমার সাথে এই অন্যায় হচ্ছে, তাহলে কিন্তু সেই ফিজিক্যাল স্পেস এবং তার পরিবার ও সমাজের যে সংকীর্ণ মানসিকতা, এটাকে অতিক্রম করে সে কিন্তু একটা জায়গায় গিয়ে নিজের কথাগুলো বলতে পারছে। তো এখানে ডিজিটাল টেকনোলজি একটা খুবই খুবই শক্তিশালী একটা টুল। এবং ডিজিটাল টেকনোলজি কতখানি শক্তিশালী টুল, এটা তো আমরা একদম সাম্প্রতিক উদাহরণ দেখেছি জুলাই আন্দোলনে, যে কারণে আমাদের ইন্টারনেট ব্ল্যাকআউট হলো। কারণ হচ্ছে গিয়ে যে নিপীড়নমূলক যে সরকার ছিল, সে তারা বুঝতে পেরেছে যে এই প্রজন্মের একটা বড় শক্তি হচ্ছে প্রযুক্তি, একটা বড় শক্তি হচ্ছে টেকনোলজি এবং ডিজিটাল স্পেস। আমরা যদি এটা বন্ধ করে দিতে পারি তাহলে তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারবো। এবং যখন কিনা ইন্টারনেট ব্ল্যাকআউট হলো, তখন কিন্তু আন্দোলনকারীরা আরো বিকল্প টেকনোলজি ব্যবহার করা শুরু করলো যেভাবে সম্ভব নিজেদের মধ্যে যোগাযোগ করার জন্য। তো এই কারণে আমার মনে হয় যে যেসব জায়গায় মানবাধিকার মুখ থুবড়ে পড়ে, যেসব জায়গায় মানুষ হিসেবে আমাদের বিচরণ সীমাবদ্ধ হয়ে যায়, কিংবা কখনো কখনো আমাদের শরীরই আমাদের শত্রু হয়ে দাঁড়ায়, আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া আমাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, সেখানে বিজ্ঞান প্রযুক্তি আমাদের একটা বড় শক্তি হতে পারে বলে আমি বিশ্বাস করি। এবং আমি সবসময় এটা জোর দিয়ে বলবো যে পরিবর্তনের জন্য, ইনোভেশনের জন্য আমি সবসময় বিজ্ঞান এবং প্রযুক্তির দলে। অনেক অনেক ধন্যবাদ তৃষিয়া। আমিও প্রযুক্তির সাথে একমত পোষণ করছি। আমিও নিজের নিজের কমিউনিটির কাজ প্রযুক্তির মাধ্যমে শুরু করেছি, এবং প্রযুক্তি ছাড়া আমি কোনো ধরনের, ইভেন তোমার সাথেও হচ্ছে আমার যোগাযোগ হতো না। ঠিক আছে, ঠিক প্রযুক্তির ঠিক। জন্যই আমরা, আমার মনে হয় যে এই আন্দোলন, ইন্টারসেকশনাল যে মুভমেন্টটাকে আমরা অনেক অনেক শক্ত করেছি, তাই তো? তো অনেক অনেক ধন্যবাদ সেই প্রযুক্তির আন্দোলনে লিড দেওয়ার জন্য। আমার নেক্সট প্রশ্ন থাকবে তোমার জন্য, সেটা হচ্ছে গ্রাসরুট অর্গানাইজিং যেমন মে নেটওয়ার্ক বা ফ্যাব এর মতো প্ল্যাটফর্মের কাজ বাংলাদেশের নারীবাদী আন্দোলনের উপর কি ধরনের প্রভাব ফেলে? আমার মনে হয় আহ ভীষণ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এবং আমি দেখি যে এখন কিন্তু আরো বিভিন্ন সংগঠন তৈরি হচ্ছে যারা একই মডেলে কাজ করছে, যে উনারা নিজেদের মধ্যে যোগাযোগের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে তারা যুক্ত হবেন। সেখানে কোনো নির্দিষ্ট দলনেতা থাকবে না, শেয়ার্ড লিডারশিপ থাকবে। এবং ওই যে ইনভিজিবল লিডারশিপ থাকবে, এটা একদম ডোনার নির্ভর হবে না, পকেটের পয়সায় চলবে। তো এই ধরনের গ্রাসরুটস অর্গানাইজিং ইদানিং আমি অনেক অনেক দেখছি। আর একটা চমৎকার উদাহরণ হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। ওনারা খুব চমৎকার কাজ করেছেন বিগত কয়েক মাসে, বিশেষ করে আমার চোখে পড়েছে। তো আমার মনে হয় যে এটা একটা অন্য ধরনের শক্তি, যেটা আমার মনে হয় যে আমাদের আরো বেশি ধারণ করার দরকার আছে। বিশেষ করে যখন কিনা আমাকে জিজ্ঞেস করা হয় যে মেয়ে নেটওয়ার্ককে আমি কিভাবে স্কেল আপ করতে চাই, স্কেলিং হচ্ছে গিয়ে একদম এনজিও ভাষা বা স্টার্ট আপের ভাষা। তো স্কেলিং কিন্তু আমি অন্যভাবে দেখি, যে মেন নেটওয়ার্কে স্কেলিং করা বলতে আমি এটা বুঝি না যে আমাদের নেটওয়ার্কে এখন 8,000 মানুষ আছে, আমি আগামী 1 বছরে এখানে 80,000 মানুষ বানাতে চাই। আমি এটাকে স্কেলিং বলবো না, আমি বলবো যে মেন নেটওয়ার্কের যে স্পিরিটটা, আমরা যেভাবে কমিউনিটি পরিচালনা করি, যেভাবে আমরা পরিবর্তনের জন্য প্রস্তুত থাকি, এই স্পিরিটটা কিভাবে আমি আরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারি, যাতে কিনা ভিন্ন কমিউনিটি নিজের মতো করে একটা নেটওয়ার্ক তৈরি করতে পারে এবং নিজেদের শর্তে, নিজেদের সমস্যার আলোকে তারা সমাধান খোঁজার চেষ্টা করতে পারে। বিশেষ করে ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে যারা অর্গানাইজিং করে, তারা কিন্তু আরেক ধরনের চ্যালেঞ্জ আসলে সৃষ্টি করে না বুঝে। সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইড। এই যে তুমি আমি যে কথা বলতে পারছি প্রযুক্তি ব্যবহার করে, কারণ আমাদের ওই প্রিভিলেজটা আছে যে আমরা প্রযুক্তি ব্যবহার করতে পারি, আমরা একটা ডিভাইস কিনতে পারি, বা আমাদের ডিভাইস কিভাবে সুরক্ষিত রাখতে হবে, পাসওয়ার্ড কিভাবে তৈরি করতে হবে, কিভাবে হ্যাকিং প্রতিরোধ করতে হবে, এগুলো আমরা জানি। কিন্তু যারা এটা জানে না, তাদেরকে যদি আমি আজকে বলি যে আসেন আমি আপনাদেরকে এতগুলো ডিভাইস দিয়ে দিব, আপনাদেরকে, আপনারা ফেসবুক খুলে আপনারা মেন নেটওয়ার্কে যুক্ত হয়ে যাবেন,
তাহলে কিন্তু দেখা যাবে যে আমি হয়তোবা তাদের ভালনারেবিলিটি আরো বাড়িয়ে তুলতে পারি, কারণ ওনারা তো প্রস্তুত না এই ধরনের যোগাযোগে। হতে পারে যে এখানে ওনারা এমন কোনো ধরনের ব্যাকল্যাশের মুখে পড়লেন যেটা মোকাবেলা করার সক্ষমতা তখনো তাদের তৈরি হয় নাই, এবং এটা তাদেরকে এই পরিবর্তনের যাত্রা থেকে আরো দূরে সরিয়ে দিবে। তো এজন্য আমি বলবো যে খুব সচেতন ভাবে ইন্টারসেকশনাল ফেমিনিস্ট পার্সপেক্টিভ থেকে চিন্তা করা, যে মানুষের আইডেন্টিটি আসলে কিভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে, এবং সেই সমস্যা মোকাবেলায় কোন জায়গা থেকে একদম বটম আপ অ্যাপ্রোচে, মানে যে হায়ারার্কির মধ্যে আমরা বাস করি, উপর থেকে নিচে আসে নির্দেশনা, ওইটার পরিবর্তে আমরা কিভাবে প্রান্তিক মানুষকে উদ্বুদ্ধ করতে পারি যে আপনারা নিজেদের নেটওয়ার্ক তৈরি করেন, আপনারা নিজেদের দাবিটা জানান, এবং এই এই পদ্ধতি ব্যবহার করে আপনারা এটা করতে পারেন। যদি কোথাও কোনো সহযোগিতা লাগে তাহলে আমরা আছি, কারণ আমরা অনেক বছর ধরে এটা করে করে আসছি। আমরা এই পরামর্শটুকু আপনাদেরকে দিতে পারবো, কিন্তু আপনার কমিউনিটি, আপনার সমাধান আপনারই থাকবে। তো আমি আসলে এভাবে স্কেল করার পক্ষে। আমি চাই যে বাংলাদেশের প্রতিটা প্রান্তিক জনগোষ্ঠীতে, প্রতিটা এলাকায়, প্রতিটা কমিউনিটিতে এমন এমন নেটওয়ার্ক হোক, এমন এমন নেতৃত্ব তৈরি হোক, যাতে কিনা তারা তাদের ছোট বড় বিভিন্ন সমস্যা নিজেরা সমাধান করতে পারে। এটা প্রযুক্তির মাধ্যমে হোক বা প্রযুক্তি ছাড়া হোক। এবং আমার মনে হয় যে তুমি এই ফেমিনিস্ট অ্যালায়েন্স অফ বাংলাদেশ বলো বা মেয়ে নেটওয়ার্ক বলো বা যেটা বললাম শিক্ষক নেটওয়ার্ক, এটা আসলে মূলত ওই স্পিরিট, যে এক ধরনের মাইন্ডফুল প্র্যাকটিস পরিবর্তনের জন্য লিডারশিপের জায়গায়, যে আমরা এই কারণে একত্রিত হয়েছি, এই হচ্ছে আমাদের নেতৃত্বের মডেল, এবং এই হচ্ছে গিয়ে আমাদের রেভিনিউ মডেল। বেশিরভাগ ক্ষেত্রে এখানে আসলে রেভিনিউ থাকে না। নিজের পকেটের টাকায় আন্দোলন করতে পারাটা অনেক কঠিন, কিন্তু এটা একটা অন্য ধরনের এজেন্সি দেয় মানুষকে। এবং এই আন্দোলন পরিচালনা করতে পারার জন্য আসলে নারী এবং অন্য যে কোনো প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক স্বাবলম্বিতা নিয়ে চিন্তা করতে পারাটাও খুব দরকার। আমি এটা বলবো না যে যে মানুষটা ফান্ডিং চাচ্ছে বা ফান্ডিং ছাড়া কাজ করতে পারছে না, তাকে গিয়ে আমি লজ্জা দেব না যে ছি ছি, আপনি কেন ফান্ডিং এর জন্য ছুটছেন, আমাদেরকে দেখেন, আমরা তো ফান্ডিং ছাড়া কাজ করি। আমাকে আসলে স্বীকার করতে হবে যে আমি যে ফান্ডিং ছাড়া কাজ করি, এটা আমার একটা প্রিভিলেজ, কারণ আমি বিকল্প উপার্জনের পথ তৈরি করার সক্ষমতা রাখি। তো আমার মনে হয় যে ওটা বুঝতে পারা, মাইন্ডফুল হতে পারা, এবং কোন জায়গায় হচ্ছে সিস্টেমের ফাঁকগুলো আছে সেটা বুঝে শুনে পা রেখে তারপর সবাই মিলেমিশে একদম মন খুলে স্বচ্ছতার সাথে কাজ করতে পারাটা এটা খুব জরুরি। আমার মনে হয় এটা একটা নতুন ধরনের কালচার, নতুন ধরনের কালচার না, এটা আগেও ছিল, কিন্তু এখন বাংলাদেশের উন্নয়ন পরিসরে বা নারীবাদী আন্দোলনে বিভিন্ন ধরনের বাধার মুখে পড়ে অনেকে চিন্তা করছে যে এই বিকল্প পথে যাওয়ার সময় হয়েছে আমাদের। তা আমি এটাতে খুব খুশি। আমি মনে করি যে মানুষের এই মডেলটা আরো বেশি ধারণ করা উচিত। ধন্যবাদ ত্রিশিয়া। আম তো বাংলাদেশের নারীবাদী আন্দোলন এগিয়ে নিতে সহমর্মিতা এবং কল্পনার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? সহমর্মিতার ভূমিকা তো আমার নতুন করে কিছু বলার নেই। আমি বাংলাদেশের ডেভেলপমেন্ট সেক্টরের কথাই বলবো। যখন কিনা আমি একদম নতুন ছিলাম, আমি আপাদের কাছ থেকে না অনেক আহ আন্তরিকতা পেয়েছি, অনেক মায়া পেয়েছি। আমার মনে হয় যে ওনারা অনেক বছর ধরে যে কাজগুলো করে আসছেন, ওনারা ওনারা জানেন যে প্রান্তিক পর্যায়ে, মাঠ পর্যায়ে কাজ করতে গেলে মানুষের সাথে যোগাযোগ করতে পারা, মানুষের মন বুঝতে পারা, এবং মানুষকে ভালোবেসে কাজ করতে পারার কোনো বিকল্প নাই। তো এই জিনিসটা এখন আরো বেশি জরুরি, কারণ একে তো হচ্ছে বাংলাদেশ একটা রাজনৈতিক পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছে, এবং সেই পরিবর্তনটা তো আসলে রক্তক্ষয়ী পরিবর্তন, অনেক নিষ্ঠুরতার ভিতর দিয়ে আমরা এই পরিবর্তনের ভিতর দিয়ে গিয়েছি। তো সেখানে ভালোবাসা, সহমর্মিতার থেকে বড় অস্ত্র এর বিপক্ষে আসলে আর কিছু নেই। আর ডিজিটাল মুভমেন্টের ক্ষেত্রে এটা আরো বেশি প্রাসঙ্গিক, কারণ অনলাইন যোগাযোগে আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে মানুষের চেহারা দেখতে পারি না, মানুষের অভিব্যক্তি গুলো আমরা দেখতে পারি না। অনেক সময় কিন্তু আমরা মানুষের কষ্ট দিয়ে অনেক কথা বলে ফেলি, অনেক ভুল কথা বলে ফেলি, বা ভুল মানুষকে আমরা খারিজ করে ফেলি, ঠিক মানুষকে আমরা বন্ধু ভেবে ফেলি। তো এই জায়গায় সচেতন ভাবে এমপ্যাথি তৈরি করতে পারা, এবং শুধুমাত্র ডিজিটাল যোগাযোগের উপর নির্ভর না করে এটা বুঝতে পারা যে মানুষে মানুষে মুখোমুখি যোগাযোগের কোনো বিকল্প নাই, মানুষ যে মানুষের পাশে গিয়ে দাঁড়াবে, মানুষের হাত ধরে দাঁড়াবে, এই জিনিসটা ভীষণ জরুরি।
মানবিক যে কোনো পরিবর্তনের জন্য। তো এটা হচ্ছে সহমর্মিতার অংশটা যদি আমি বলি। আর এটা যেটা বললে কল্পনা, কল্পনা আমার মনে হয় যে কল্পনাকে না আমাদের সংস্কৃতিতে, বিশেষ করে যেখানে কিনা কোনো ধরনের প্রান্তিকতা জড়িত, সেখানে কল্পনাকে এক ধরনের বিলাসিতা মনে করে। যে পেটে ভাত নাই, তুমি কল্পনা নিয়ে তুমি কি করতে চাচ্ছ। আমার মনে হয় যে এই ন্যারেটিভটা বদলানো ভীষণ জরুরি। কারণ আমি যেটা বলি যে ধরো মেন নেটওয়ার্কে আমাদের তো কখনোই আসলে খুব বেশি রিসোর্স থাকে না, আমাদের কখনোই অত ফান্ড থাকে না। তো আমরা কি করি, আমরা ইনোভেশনের আশ্রয় নিই। আমরা কোনো একটা আইডিয়া নিয়ে আসি, কমিউনিটি সবাইকে আমরা আমন্ত্রণ জানাই আইডিয়া দিতে। সবাই মিলে চিন্তা ভাবনা করে একটা চমৎকার কোনো একটা উপায় হয়তো বা আমরা পেয়ে যাই। তারপর সেটাকে কাজে লাগিয়ে আমরা একটা ক্যাম্পেইন করে ফেলি। তো আমি এই জন্য সবসময় বলি যে আহ গরিবের ভরসা হচ্ছে তার সৃজনশীলতা। যেখানে আমার টাকা পয়সা কম, আমার ক্ষমতা কম, আমার রিসোর্স কম, সেখানে আমার বুদ্ধি খাটাতে হবে, এবং বুদ্ধি খাটানোর জন্য আমাকে কল্পনা করতে পারতে হবে। আর কল্পনা এমন একটা জিনিস, এটা তো কোনো সীমা নাই। আমি যা খুশি তাই কল্পনা করতে পারি। এবং যখন আমি ফিউচার স্টাডিতে গিয়েছি, ওখানে হচ্ছে গিয়ে আমাকে শেখানো হয়েছে। প্রথম দিন আমার ক্লাসের প্রথম দিন ওরিয়েন্টেশনের সময় আমাদেরকে বলা হয়েছে যে এই কোর্সে টিকে থাকতে হলে ইউ নিড টু বি ওপেন টু দ্য অ্যাম্বিগুইটি অফ দ্য ফিউচার। ভবিষ্যৎ তো অনিশ্চিত, ভবিষ্যতে কখন কি আসতে পারে কেউ জানে না। তো ওই জিনিসটা গ্রহণ করতে পারা এবং নতুনকে গ্রহণ করতে পারা, নতুন কিছু তৈরি করতে পারা, এটার জন্য কল্পনার তো কোনো বিকল্প নাই। কিন্তু শুধুমাত্র কল্পনার উপর ভরসা করে আসলে বেঁচে থাকা যাবে না। বাঙালি কিন্তু আবার ভীষণ কল্পনা বিলাসী। আমি বিশেষ করে বাঙালিই বলবো, আহ মানে বাংলাদেশি বলছি না। কারণ আমরা যারা বাংলা ভাষী, আমরা কবিতা পছন্দ করি, বৃষ্টি নিয়ে আমরা লিখি। আমার মনে হয় যে অনেক সময় আমরা খুব আরাম করে গা এলিয়ে দিয়ে এক কাপ চা নিয়ে দুঃখ বিলাস করা, এটা আমাদের সংস্কৃতির একটা অংশ। তো আমি বলবো না যে কল্পনা বিলাসী হয়ে আসলে অনেক বড় পরিবর্তন সম্ভব, কিন্তু কল্পনাকে ভ্যালিডিটি দেওয়া জরুরি। যে আমি যদি অবাস্তব কিছু না ভাবতে পারি, তাহলে যে জিনিসটা আজকে নাই, সেই জিনিসটা আমি কালকে আনবো কিভাবে। কিন্তু সেই সাথে পড়ালেখা করতে পারা, বাস্তবতা বুঝতে পারা, এবং বাস্তবতার আলোকে নিজের কল্পনা পরিবর্তন করতে পারা, এই জিনিসটাও খুব জরুরি। ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। যে আমার কাছে কল্পনা ভীষণ জরুরি, কিন্তু আমি ভীষণ কল্পনা প্রবণ মানুষ। আমার মনে হয় যে কল্পনা শক্তি আমার একটা বড় শক্তি। তা আমি চেষ্টা করছি আস্তে আস্তে কিভাবে আরেকটু বাস্তবমুখী হতে পারি, কিভাবে আরেকটু নিজের কল্পনা রাশ টেনে ধরে আরো আহ প্র্যাগম্যাটিক, প্লজিবল ফিউচার তৈরি করতে পারি, এটা আমি চেষ্টা করি। ধন্যবাদ তৃষিয়া। আম, আমার পরবর্তী প্রশ্ন আপনার জন্য, সেটা হচ্ছে আপনার যাত্রার আলোকে একজন নারীবাদী সংগঠন হিসাবে আপনি কি কি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন যা আপনি ভবিষ্যৎ প্রজন্মের নারীবাদীদের জানাতে চান? কি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছি? আমি অনেক শিক্ষা পেয়েছি আসলে। মেয়ে নেটওয়ার্ক আমার সব থেকে বড় শিক্ষক আমার মনে হয়। মেয়ে নেটওয়ার্ক এবং এর কমিউনিটি মেম্বাররা, সেই সঙ্গে এই পুরো ইকোসিস্টেমে যে মানুষগুলো আছেন তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। এই মুহূর্তে আমার যেটা মনে পড়ছে, আমার মনে হয় যে প্রথম কথা হচ্ছে, শেষ প্রশ্ন থেকে বলবো যে কল্পনা করতে পারা খুব জরুরি। কখনো যেন আমরা না ভাবি যে আমি যা ভাবছি তা সম্ভব না, অনেক কিছুই পৃথিবীতে সম্ভব। এই বিশ্বাসটা রাখা খুব জরুরি। আনলার্ন করতে পারাটা খুব জরুরি অ্যাডাপটিভ হওয়ার জন্য। মানে আমার চিন্তা যেন আমি বদলাতে পারি, আমার কাজের ধারা যেন আমি বদলাতে পারি, যদি আমি ভুল করি ভুলটা শুধরে নিয়ে যেন আমি নতুন পথে আগাতে পারি। এই জিনিসটা একজন অ্যাক্টিভিস্ট হিসেবে আমার মনে হয় যে আমাকে অনেকখানি শিখিয়েছে, আমাকে অনেকখানি বিনয়ী হতে সাহায্য করেছে, যেটা আমি আগে হয়তো বা ছিলাম না। না বলতে পারাটা খুব জরুরি, যেটা আমাদের দেশের নারীরা বিশেষ করে অনেক সময় বলতে পারে না। আমি এখনো এটা শেখার চেষ্টা করে যাচ্ছি। আর আরেকটা জিনিস বলবো যে আহ যারা কিনা নারীবাদী আন্দোলনে যুক্ত আছেন বা আগামীতেও যুক্ত হবেন, একটা কথা আমি সবসময় বলি যে পরিবর্তনের জন্য না অনেক বেশি মানুষ লাগে না, বা অনেক কিছু লাগে না। অল্প কিছু সঠিক মানুষ লাগে। এখন এই সঠিক মানুষের পরিমাপটা কিভাবে হবে, তাদেরকে আমরা সঠিক মানুষ বলবো,
এই জিনিসটা বুঝতে পারার জন্য মাইন্ডফুল হওয়া, মানুষের সাথে মন খুলে মিশতে পারা, শিখতে পারা, পড়ালেখা করতে পারা, পরিশ্রম দিতে পারা, এই জিনিসটা আসলে খুব জরুরি। আর সবশেষে আমি বলবো যে আম, এই কথাটা খুব সাম্প্রতিক সময়ে ফ্যাবের একটা আলোচনায় খুশি আপা বলেছিলেন, এটা আমি খুব মনে করি ইদানিং। সেটা হচ্ছে বড় পরিবর্তনের জন্য মন বড় করতে হবে, ছোট মন নিয়ে পরিবর্তন সম্ভব না। যদি আমি ফান্ড নিয়ে ঝগড়া করি, যদি আমি অন্যের আইডিয়া চুরি করি, বা আমি চিন্তা করি যে এটা আমার আইডিয়া, এটা নিয়ে আমি আর কাউকে কাজ করতে দিব না, বা যদি আমি মনে করি যে এটা আমার ব্যানারে যেতে হবে, এজন্য কাজটা লুকিয়ে রাখতে হবে আর কাউকে আমি এখানে ঢুকতে দেবো না, এভাবে কাজ হবে না। অনেক সময় দেখা যাবে যে মানুষ আহ আপনার কাজের ক্রেডিট চুরি করবে, বা আপনার কাছ থেকে আইডিয়া নিয়ে ভুলে যাবে, আপনাকে ধন্যবাদ দিবে না। কিন্তু ওই জায়গায় আমি চিন্তা করি যে কাজটা হচ্ছে কি, মানুষের কাজে লাগছে কিনা। কখনো কখনো এই স্যাক্রিফাইসটার জন্য রেডি থাকতে হয়, যে সবসময় আমি আমার কাজের মূল্যায়ন হয়তো বা পাবো না, সবসময় ডিউ ক্রেডিট হয়তো আমি পাবো না, কিন্তু দিন শেষে আমাকে মনে রাখতে হবে যে আমার লক্ষ্যটা কি। আমার লক্ষ্যটা তো হচ্ছে পরিবর্তন, যাতে কিনা এমন একটা দিন আসে যখন যেই জায়গা থেকে আমি আমার সংগঠন শুরু করেছিলাম, যে বৈষম্য বা বঞ্চনা থেকে আমি শুরু করেছিলাম, ওটা যেন কারো না থাকে। আমি আমি চাই যে এমন একটা সময় আসুক যখন মেয়েরা আসলেই অবাক হবে শুনে যে কাজের জায়গায় এরকম হ্যারাসমেন্ট আসলে সম্ভব, এটা তো হতেই পারে না। তারা বিশ্বাসই করবে না যে আমরা এই জিনিসগুলোর ভিতর দিয়ে এসেছি। তো ওই সময় হয়তো মানুষের খারাপ লাগতে পারে যে আমি এত পরিশ্রম করে এত কিছু করলাম, আমার আমার কৃতিত্ব কেউ স্বীকারই করলো না। আমি চাই যে ওই দিনটা আসুক যখন কেউ আমাকে চিনবে না, আমার কোনো প্রয়োজন থাকবে না, এবং আমাকে কেউ কৃতিত্ব দেওয়ার কথাও মনে রাখবে না। আমার মনে হয় যে এটা খুব জরুরি, ক্রেডিটের লোভ ছাড়তে পারা এবং মনটা বড় করতে পারা। অনেক অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টস আপনি আমাদেরকে বলেছেন। আমি তুমি আপনির মধ্যে খালি জাগল করছি। আই এম সরি ফর দ্যাট। এটা এখন এটা না এখন খুব হয় আমার, জানো মানে আমি একই মানুষকে কখনো আপনি বলি, কখনো তুমি বলি, কখনো তুই বলি, একদম আবহ ভেদে। এবং আমার মনে হয় এটা এটা আসলে জরুরি, কারণ আমি দেখেছি এমন মানুষ আছেন যে কেউ যদি তাদেরকে তুমি করে বলে, তারা খুবই রেগে যান, যে কি অসভ্য, কোনো মুরব্বি মানে না। আমার মনে হয় যে এখানেও না আমাদের একটুখানি মন বড় করার দরকার আছে, যে যদি একটা মানুষ সম্মানের সাথে কথা বলে, যদি ডিসরেসপেক্ট না করে, কি নামে ডাকলো কি বললো এটা কিছু আসে যায় না। আর বিশেষ করে যদি তুমি এই প্রশ্নটা করনি, আমি বলি আমাদের ডেভেলপমেন্ট সেক্টরে কিন্তু একটা যে ভাই আপা কালচার আছে, যেটা সরকারি অফিসে স্যার বলার কালচারের থেকে খুব বেশি আলাদা কিছু না। সরকারি অফিসে স্যার স্যার করে, আর এনজিও তে হচ্ছে আপা আপা ভাই ভাই করে, যেটা আমাকে খুবই অস্বস্তিতে ফেলে দেয়। আমি চাই না আমাকে কেউ আপা ডাকুক। আর তাছাড়া এটার মধ্যে মাধ্যমে তো আসলে একজন মানুষকে জিজ্ঞেস না করে জেন্ডার অ্যাসাইন করা হয়। এই মানুষটা আদৌ আপা শুনতে চায় কিনা, ভাই শুনতে চায় কিনা, আমরা তো জানি না। তা আমার খুব ভালো লাগে যদি কেউ আমাকে নাম ধরে ডাকে, এবং আপনি তুমি তুই যেটা বলতে তার স্বাচ্ছন্দ্য হয় সেটা ডাকে, মানে মন থেকে যেটা আসে ওটা বললে আমার ভালো লাগে। এবং কখনো কখনো আমি দেখা যায় এক একবার এক একটা বলতে থাকি। তো আমার মনে হয় না এটা আসলে কোনো সমস্যা। দ্যাট এভাবে আমাদেরকে জোরাতালি দিয়েই কাজ করতে হবে। দ্যাট রিমাইন্ডস মি অফ এনজিও আপা, তাই না? একটা খুবই এনজিও আপা, একদম হ্যাঁ। খুবই পপুলার কয়েন্ট একটা টার্ম। ওকে। আম, তৃষিয়া, আপনার যাত্রায় এমন কোনো গল্প বা প্রতিফলন কি আছে যা আপনার কাজ বা দৃষ্টিভঙ্গিকে সুন্দরভাবে তুলে ধরে? যে কোনো গল্প আমার বা কাজ রিফ্লেকশন। বা দৃষ্টিভঙ্গিকে সুন্দরভাবে তুলে ধরে, আমার মনে হয় যে আমার কাজের আহ সব থেকে বড় নিদর্শন আসলে মেয়ে নেটওয়ার্কিং। কারণ হচ্ছে আমি যখন মেয়ে নেটওয়ার্ক শুরু করেছিলাম তখন তো আমি ভাবিনি যে এটা এত দূর আসবে। তো এটা যখন এত দূর এসেছে, টিকে আছে, বড় হচ্ছে, এবং এখন মানে তোমার মনে হচ্ছে যে আমার গল্প শোনা তোমার জন্য জরুরি, মানে আমার কাজ রেলেভেন্ট, তো আমি বলবো যে এটা আমার একটা বড় অর্জন। আমি বলবো এটা আমার অনেক বড় একটা সম্মান। তো ওই জায়গা থেকে আমি বলবো যে ওই যে অ্যাম্বিগুইটির জন্য প্রস্তুত থাকতে পারা, যেটা আমি এখন থাকতে চেষ্টা করি। এখন যখন আমাকে কেউ জিজ্ঞেস করে যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কি, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, আমি তো জানি না আসলে, কিন্তু আমি সবকিছু দেখার চেষ্টা করি, নতুন নতুন মানুষের সাথে মিশতে চেষ্টা করি, তাদের সাথে কথা বলতে চেষ্টা করি। কারণ আমি বিশ্বাস করি যে আমি যদি মাইন্ডফুল থাকি, আমি যদি সঠিক তথ্য পাই, সঠিক মানুষ পাই, তাহলে কোনো না কোনো ভাবে
উই ক্যান মেক ইট ওয়ার্ক। এটা আমি বিশ্বাস করি। তো আমি আসলে ওই মানুষটা যে সবসময় আই ওয়ার্ক অন দ্য গো। আমি কখনোই 10 বছর পর আমি এই জায়গায় থাকবো, 20 বছর পর আমি এই অর্জন করব, এটা করে আমি কখনোই কাজ করতে পারি না। আমি কিছুটা ইম্পালসিভ এবং অনেকখানি অ্যাডাপ্টিভ আমি মনে করি। তো যে কারণে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারা, খুব দ্রুত পথ বদলাতে পারা, কিছু একটা করে ফেলতে পারা, এটা আমার স্টাইল আমার মনে হয়। এবং মেয়ে নেটওয়ার্ক এই জিনিসটাকে খুবই চমৎকার ভাবে তুলে ধরে বলে আমার মনে হয়। কারণ মেয়ে নেটওয়ার্ক ভীষণ রকমের অ্যাডাপ্টেবিলিটির ভিতর দিয়ে গিয়েছে, অনেক পরিবর্তনের ভিতর দিয়ে গিয়েছে, যেটা এখন একজন ফিউচারিস্ট হিসেবে আমার যে পেশাগত কাজ, সেখানে আমাকে অনেকখানি ইন্সপায়ার করে, অনেকখানি সাহায্য করে। এবং এখন যে আমি একজন তুলনামূলকভাবে নতুন মা, ওখানেও আমার মনে হয় যে আমাকে অনেকখানি সাহায্য করে। কারণ মা হওয়ার পর আমার মনে হয় যে মাতৃত্ব আসলে অনেক বড় একটা লিডারশিপ রোল। এখানে মুহূর্তে মুহূর্তে আমাকে সিদ্ধান্ত বদলাতে হয় এবং নিজের রোলকে আমার বারবার রিঅ্যাসেস করতে হয় যে আমি যা করছি এভাবেই করবো কিনা, অন্য কিছু করতে হবে কিনা, মানুষের সাথে কথা বলে পরামর্শ নেওয়া, বা নতুন কিছু শিখতে প্রস্তুত থাকা। আর যদি একটা বাচ্চা থাকে, আমার মনে হয় যে শিশুরা হলো সব থেকে বড়, সব থেকে সহজ শিক্ষক। কারণ তারা পৃথিবীকে একদম নতুন ভাবে দেখতে পারে, নতুন করে কল্পনা করতে পারে। তো এটাও আমার মনে হয় যে আমার লিডারশিপের জন্য অনেক বড় একটা শিক্ষা, যেখান থেকে অন্যরাও শিক্ষা নিতে পারেন, যে আমরা যেন নতুনদের জন্য দরজা বন্ধ করে না দিই। আমরা যেন নতুনদের কাছ থেকে শিখি। আমরা যেন নিজেদের নেতৃত্ব, নিজেদের কি যে অভ্যাস বা নিজেদের অভ্যস্ততা, এগুলো ভাঙতে পারি। তো এই সবকিছু মিলে আমি বলবো যে এই সবকিছুই শুরুটা আসলে মেয়ে নেটওয়ার্ক থেকে, এবং ওটা আমার ইন্সপিরেশনের সব থেকে বড় জায়গা। অনেক ধন্যবাদ। আমার শেষ প্রশ্ন আপনার জন্য তৃষিয়া, সেটা হচ্ছে প্রশ্নের প্রথম ভাগ হচ্ছে আপনার দৃষ্টিতে বাংলাদেশের নারীবাদী আন্দোলনের ভবিষ্যৎ কেমন হওয়া উচিত, এবং প্রশ্নের দ্বিতীয় ভাগ হচ্ছে আপনার দৃষ্টিতে কিভাবে বাংলাদেশের নারীবাদী আন্দোলন বিশ্বব্যাপী আন্দোলনের সাথে সংযুক্ত হতে পারে কিন্তু একই সঙ্গে স্থানীয় বাস্তবতার সাথে যুক্ত থাকতে পারে। আচ্ছা, এটা অনেক বড় প্রশ্ন, তবে আমার মনে হয় খানিকটা পুরনো প্রশ্ন। যে বিশেষ করে বৈশ্বিক প্রেক্ষাপটে নারীবাদী আন্দোলনের সাথে যুক্ত কিন্তু আমরা আছি। সেটা পড়ালেখার মাধ্যমে হোক, গবেষণার মাধ্যমে হোক, কিংবা ডোনার কেন্দ্রিক যে কার্যকলাপ সেটার মাধ্যমে হোক, বৈশ্বিক প্রেক্ষাপটে পরিবর্তনের সাথে আমরা যুক্ত আছি। এবং অনেকখানি আমাদের নারীবাদী আন্দোলনে হোয়াইট ফেমিনিজম বা পশ্চিমা ধারার ফেমিনিজমের বেশ ভারী রকমের একটা প্রভাব আছে, এটা আমরা অস্বীকার করতে পারবো না। আমি বলবো যে আহ আমি বেশি জোর দিতে চাইবো আঞ্চলিকতার উপরে। আমাদের নিজস্ব যে নারীবাদ, আমাদের যে নিজস্ব সংস্কৃতি, এখানে আমরা নারীর ক্ষমতা এবং এজেন্সি বলতে আসলে কি বুঝি, কি করলে আমাদের নারীরা মনে করবেন যে ওনারা স্বয়ংসম্পূর্ণ মানুষ এবং নিজেদের পরিবর্তনে তারা নিজেরা আহ অবদান রাখতে পারবেন, এই জিনিসটা খতিয়ে দেখা এবং সেই এজেন্সি তাদের কাছে ফিরিয়ে আনা। আর ডোনার কেন্দ্রিক অ্যাক্টিভিটিতে ডোনারের সঙ্গে খুব ভালোভাবে নেগোশিয়েট করতে পারা, আমাদের এই স্বাতন্ত্র্য আঞ্চলিকতা ধরে রাখতে পারার জন্য আমার মনে হয় যে এই জায়গাটাতে জোর দেওয়াটা খুবই জরুরি। এবং ওই সক্ষমতা আমরা এতদিনে অর্জন করেছি বলে আমি বিশ্বাস করি। এটা হলো দ্বিতীয় প্রশ্ন ছিল। আর প্রথম প্রশ্ন যেন কি ছিল? আমাদের নারীবাদী আন্দোলনের ভবিষ্যৎ আন্দোলনের ভবিষ্যৎ, হ্যাঁ, কেমন হওয়া ভবিষ্যৎটা উচিত? আমি কিভাবে দেখি। এখানে যদি আমি আমার কল্পনার লাগাম একদম ছেড়ে দেই, আমি তো বলবো যে আমি মনে করি, আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ খুবই স্বাচ্ছন্দ্যের সাথে নিজেকে নারীবাদী বলে পরিচয় দিক। এখন যে এক ধরনের অস্বস্তি, এমনকি ঘৃণা আমরা দেখি নারীবাদের প্রতি, এই জিনিসটা হয় মূলত তথ্যের অভাবে, জানাশোনার অভাবে, এবং ক্ষেত্র বিশেষে কিছু রক্ষণশীল মৌলবাদী মহলের সচেতন প্রোপাগ্যান্ডার কারণে এই জিনিসটা হয়। তো আমার মনে হয় যে আমরা সবাই যদি বুঝতে পারি যে নারীবাদ আসলে সমতার লড়াই ছাড়া আর কিছুই না। লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যে সমান অধিকার এবং সমান মর্যাদার দাবিদার, প্রত্যেকটা মানুষ পরস্পরকে সম্মান করবে, পরস্পরকে ন্যূনতম ভালোবাসা এবং ভদ্রতা সূচক সম্পর্ক বজায় রাখবে, কেউ কারো অধিকার খর্ব করবে না। এই ভীষণ মৌলিক ব্যাপারটাই হচ্ছে নারীবাদের লড়াইয়ের বিষয়।
এই সহজ বিষয়টা যদি আমরা সব পর্যায়ে ছড়িয়ে দিতে পারি এবং সবাই যদি বুঝতে পারে যে নারীবাদী আন্দোলনটা আমাদের জন্য কতখানি জরুরি, নারীবাদী পরিবর্তনটা আমাদের জন্য কতখানি জরুরি, তাহলে আমার মনে হয় যে আমাদের আন্দোলন অনেক সহজ এবং মসৃণ হয়ে যাবে। এবং যারা কিনা বলেন যে আমি তো ফেমিনিস্ট না, আমি হিউম্যানিস্ট, আমার মনে হয় যে তাদের সেই হিউম্যানিস্ট ভবিষ্যৎ অর্জন করা তখনই সম্ভব হবে যখন আমরা ফেমিনিস্ট হিসাবে আমাদের চ্যালেঞ্জ গুলো অতিক্রম করতে পারবো। কারণ একটা দেশে, একটা সমাজে যখন বছরের পর বছর, যুগের পর যুগ শুধুমাত্র নারী হয়ে জন্মানোর কারণে বা একজন মানুষ নারী বা পুরুষ কোনোটার সাথে নিজেকে আইডেন্টিফাই করতে পারছে না বলে তাকে অবদমনের শিকার হতে হচ্ছে, তাকে অন্যায়ের শিকার হতে হচ্ছে, এটা যদি আমাদের বাস্তবতা হয়, এই বাধাটাকে অতিক্রম করে আমরা কিভাবে তার অন্যান্য আইডেন্টিটি লড়াইয়ের দিকে যাব? কারণ এই বাধাটা তো যাচ্ছে না, এটা তো রয়েই যাচ্ছে। তো এই কারণে আমার মনে হয় যে আমাদের ওই সচেতনতা তৈরি করার জন্য আমার মনে হয় যে নারীবাদকে সার্বজনীন করা, মানে ফেমিনিজমকে অ্যাক্সেসিবল করাটা ভীষণ জরুরি। আমি এই ভবিষ্যৎটা দেখি যেখানে প্রত্যেকটা মানুষ ফেমিনিজম বুঝে, এবং প্রত্যেকটা মানুষ একবার যদি ফেমিনিজম বুঝে যায়, আমার মনে হয় না যে কেউ আপত্তি জানাবে যে আমাদের আসলে ফেমিনিস্ট ট্রান্সফরমেশন দরকার। অনেক অনেক ধন্যবাদ তৃষিয়া। এনি লাস্ট ওয়ার্ডস যদি বলতে চাও, এনি কোনো শেষ কথা? কোনো শেষ কথা বলবো যে সবার জন্য ভালোবাসা, অনেক ধন্যবাদ। সবাই যেন নারীবাদী হয় এবং আমরা সবাই একসাথে যেন কাজ করতে পারি, সেই প্রত্যাশা আমার থাকে। সেটাই প্রত্যাশা আমাদের থাকবে, তাই তো? আচ্ছা। আম, তৃষিয়া, আমাদের সাথে আপনার যাত্রা, দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। মে নেটওয়ার্ক, ফ্যাব এবং অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার কাজ আমাদের ডিজিটাল অ্যাক্টিভিজম এবং ইন্টারসেকশনাল ফিউচার, আই উড সে, গঠনের পথে অনুপ্রাণিত করেছে, তাই তো? বাংলাদেশ ফেমিনিস্ট ওরাল হিস্ট্রি প্রজেক্টে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আপনার কণ্ঠ প্রজন্মের ভবিষ্যৎ প্রজন্মের নারীবাদীদের জন্য একটি পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। এই এপিসোড আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী এপিসোডগুলোর জন্য আমাদের ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করুন, ঠিক আছে? তৃষিয়া, আবারও আপনাকে ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তোমাকেও ধন্যবাদ অনেক। থ্যাংক ইউ।